লাইভটা যারা দেখছেন সবাই একটু কমেন্ট দিবেন সবকিছু ঠিক আছে কিনা। আজকে হচ্ছে আমাদের ৭৯তম ক্লাস। আসেন সবাই চলে আসেন, আমরা অনেকগুলো ক্লাস দিলাম, অর্থাৎ প্রায় 28টা ক্লাস দিয়েছি তাই না। তার ভিতরে অনেকগুলো ছিল 28টার মধ্যে প্রায় 7টা না 8টা ছিল বীজগণিত, আর বাকি 20টা ছিল মনে হয় সম্ভবত পাটিগণিত। ও আজকে ক্লাস নিয়ে আসছি জ্যামিতির উপরে। দেখি জ্যামিতির উপরে কয়টা ক্লাস দিই, ঠিক আছে, আস্তে আস্তে একটা একটা করে সব দেই। গ্রুপে এত রিকোয়েস্ট আসে, মানে মেম্বার রিকোয়েস্ট, প্রচুর মেম্বার অ্যাড হতে চায়। কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট দেন, একটু অ্যাক্টিভ হন এবং খাতা এবং কলম নিয়ে বসে যান। বাদুল হক, ওয়ালাইকুম সালাম, ভালো আছি। খালেকুজ্জামান, ভালো আছি। খালেদা আক্তার, পাবনা থেকে, ভালো আছি। তাবাচ্ছুম জান্নাত তাবা, ভালো আছি। তাবাচ্ছুম কোথা থেকে? বাদুল হক কোথা থেকে? খালেকুজ্জামান কোথা থেকে? আজকে আমাদের ৭৯তম ক্লাস। দেখতে দেখতে আর একটা ক্লাস হলে আমাদের 80টা ক্লাস কমপ্লিট হবে, ঠিক আছে। গতকাল না পরশুদিন ক্লাস শেষে রাত্রেবেলা একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের অনেক বড় একটা অনলাইন প্ল্যাটফর্মে একজন শিক্ষক ক্লাস নিচ্ছেন, সম্ভবত জ্যামিতির উপরে। 1.5 ঘন্টার ক্লাস ছিল, প্রায় আধা ঘন্টা তাদের কোর্সের বিজ্ঞাপন ছিল, বাকি 1 ঘন্টায় সম্ভবত 5-7টা জ্যামিতি দেখাইছিল। আমি বুঝি না এইসব প্ল্যাটফর্মে ছেলেমেয়েরা কি করে, সারাদিন পড়ে থাকে এখানে, শুধু শুধু অযথা সময় নষ্ট করে, এবং ওনাদের সম্ভবত ভালো কোয়ালিটিও নাই যারা পড়াচ্ছিলেন, ঠিক আছে। অদ্রিকা রুষা, তো তখন আমি বললাম ঠিক আছে, তাহলে ওই যে চ্যাপ্টারের উপর জ্যামিতি পড়াচ্ছে আমিও জ্যামিতির উপরে ক্লাস দিই। সেই সময় আমি আমার জ্যামিতির পুরানো শিটগুলো বের করলাম, বই খাতা বের করলাম, শিট তৈরি করা শুরু করলাম নতুন করে, ঠিক আছে, আপনাদের জন্য। প্রাইমারিতে কিন্তু জ্যামিতি দেখাইছি অনেক সুন্দর করে, প্রফেসর প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা বইটা থেকে, ঠিক আছে। নিবন্ধনের উপরে আমাদের নিবন্ধনে যত গণিতগুলো আসছে বিগত সময়ে, গত সেই 6ষ্ঠ নিবন্ধন থেকে 7ম নিবন্ধন থেকে এই পর্যন্ত, ঠিক আছে, 2025 সাল পর্যন্ত যত গণিত আছে। আজকে হচ্ছে কি, রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ। রেখা নিয়ে, কোণ নিয়ে, ত্রিভুজ নিয়ে, চতুর্ভুজ নিয়ে প্রভাষক নিবন্ধন বলেন, মানে কলেজ পর্যায়ে, স্কুল নিবন্ধন সহকারী শিক্ষক, আর্টসে স্কুল নিবন্ধন 2, 3টা প্ল্যাটফর্মেই 3টা নিবন্ধন পরীক্ষায় যতগুলো গণিত আছে সব গণিতগুলো আমি চেষ্টা করছি আমার এখানে নিয়ে আসার জন্য, ঠিক আছে। লক্ষ্মীপুর থেকে হাসেন সাবিহা রিমি, ভালো আছি সাবিহা রিমি। অ্যাডভার্টাইজে দেয় বেশি, ক্লাসে পড়ায় না কম। তারপর তো বুঝলাম না, সেখানে অন্তত 3K 4K কমেন্ট, মানে প্রচুর স্টুডেন্টের উপস্থিতি ছিল, ঠিক আছে। কি করে ওরা এখানে বুঝি না, 4-5টা গণিত দেখাইছে সম্ভবত 1 ঘন্টার মধ্যে। তা পুরো ক্লাস জুড়েই ছিল তাদের কোর্সের বিজ্ঞাপন। সাবিহা রিমি, জান্নাতুল নওরিন ইসলাম, তারপর হচ্ছে আর কে কে আছেন সবাই আছে। মনি আক্তার মিম, ওয়ালাইকুম সালাম স্যার। ফার্স্টে আপনার লাইভ ক্লাসে জয়েন হলাম, লাইভ ক্লাস করতে পারিনি, রেকর্ড ক্লাস করি আমি, বুঝতে পারছি। মনি আক্তার মিম, আপনাকে আমি খুব ভালো করে চিনি, কারণ আপনি রেকর্ড ক্লাস করেন, হোমওয়ার্ক দেন, ঠিক আছে। রুহুল মন্ডল, খালেকুজ্জামান স্যার, ভালো আছি রুহুল মন্ডল। স্বপ্ন তরি, আমি এস গুরু, আমি কোচিং থেকে কাজ ড্রেসটা পরিবর্তন করেনি, দরকার নেই, ড্রেস পরিবর্তন করার দরকার আছে কি? ড্রেস পরিবর্তন করে নেন, না হলে ঠান্ডা লাগবে। স্পর্শহীন মেঘ, ওয়ালাইকুম সালাম। অদ্রিকা তাবা, বাবু কেমন আছে? সবাই খুব ভালো আছে। ভয়েস ভিডিও সব ঠিক আছে না? ভয়েস ভিডিও সব ঠিক আছে। হ্যাঁ, নাহিদুল ইসলাম আরিফ, শাওন, নওগাঁ থেকে আছেন নাহিদুল ইসলাম আরিফ, শাওন, ওয়ালাইকুম সালাম। শাওন ভাই কোথা থেকে যেন, আপনারা কোন জেলা থেকে, কোথা থেকে, এইটা একটু কমেন্ট দিবেন, কমেন্টটা আমার দেখতে ভালো লাগে। যেমন যখনই মনে হয় শাওন শাহ, শাওন শাহ যেন কোথায়, শাওন শাহ উত্তরবঙ্গে, এটুকু জানি, সম্ভবত রংপুরের এদিকে। স্পর্শহীন মেঘ, আসেন আমরা ক্লাস দেই। আজকে আমাদের কিসের উপরে ক্লাস? আজকে হচ্ছে আমাদের রেখা, কোণ, ত্রিভুজ এবং চতুর্ভুজের উপরে ক্লাস, ঠিক আছে। এবং এগুলো কিন্তু বেসিক, বিগত সময়ে নিবন্ধনে যত গণিত আসছে সব, ঠিক আছে। নিবন্ধনে আমি দেখলাম তুলনামূলক একটু সহজ গণিত আসে, অথচ নিবন্ধন কিন্তু চাকরিটা পাওয়া সব থেকে বেশি সহজ। নিবন্ধনের নিয়োগও হয় অনেক বেশি, তারপরে আপনার জব হয় না, আপনার চাকরি হয় না কেন? একটা সরকারি চাকরি, একটা এমপিওভুক্ত চাকরি, একটা চাকরি মানে জানেন জীবনের কতটা সিকিউরিটি। আপনি ভালোভাবে পড়াশোনা করলে 1 বছরে আপনার চাকরি হবে। আর আপনি যদি ঝিমাইয়া ঝিমাইয়া পড়াশোনা করেন, তাহলে আপনার সেই 1 বছরের পড়াশোনা যেটা করবেন, সেটাই আপনি যদি 3 বছর, 4 বছর, 5 বছর ধরে করেন, আপনি সব দিক থেকে পিছিয়ে পড়বেন, ঠিক আছে। আপনি এখন থেকে মনে করেন, যেমন এই যে
এবার যারা প্রাইমারি দিয়েছে অনেকের হয়েছে অনেকের হয়নি, যাদের হয়নি তাদের কিন্তু আবার পড়াশোনা করতে হবে, তাই না? একই পড়াশুনো আবার করতে হবে। অথচ বিগত সময়ে যে সে যদি প্র্যাকটিস করতে একটু বেশি প্র্যাকটিস করতো তাহলে হয়তো জব হয়ে যেত। দেখেন অনেকেরই চাকরি হয়নি 1 মার্ক 2 মার্ক 3 মার্কের জন্য, একটু গুরুত্ব দিলে, ঠিক আছে? তো আপনাদের যারা নিবন্ধন পরীক্ষা এবার দিবেন, নিবন্ধন পরীক্ষার সামনে আপনারা কি করতেছেন, কবে নিবন্ধনের ডেট হবে, কবে নিবন্ধনের সার্কুলার হবে, কবে অ্যাডমিট কার্ড পাবো, তখন পড়াশোনা করবে, এটা বোকামি। একটু একটু করে আমাদের সাথে লেগে থাকেন, একটু একটু করে আমাদের সাথে এগিয়ে থাকেন। স্যার আমি নাটোর থেকে, জি মনি মিম খেয়াল আছে, মিম থেকে পিন্টু সরকার আছে ময়মনসিংহ থেকে, শাওন শাহ রংপুর তারাগঞ্জ থেকে, দেখছেন স্বর্ণালী আছেন বগুড়া থেকে, স্বর্ণালী বগুড়া থেকে খেয়াল আছে, শাওন ভাই রংপুর থেকে খেয়াল আছে, পিন্টু আছেন ময়মনসিংহ থেকে, ময়মনসিংহের তো আমার বেশি স্টুডেন্ট দেখি, মনি আক্তার মিম আছে নাটোর থেকে। আসেন তাহলে আমরা ক্লাসে যাই। ভাবছিলাম ক্লাসটা আজকে উন্মুক্ত দিব, অনেকদিন পরে মন চাইলো। ওই স্টুডেন্ট দেখলাম যে রিয়েক্ট কম, আসলে স্টুডেন্ট এখন রিয়েক্ট কম করবে, কারণ সব প্ল্যাটফর্মে স্টুডেন্ট রিয়াকশন কম এখন, কারণ সামনে সার্কুলার নেই, সামনে এই মুহূর্তে পরীক্ষার ডেট নেই, এই কারণে। স্যার জোশ হারিয়ে ফেলেছি, জোশ হারানো যাবে না মোহাম্মদ সাকিব, নিয়মিত হোমওয়ার্ক করেন, আর কিছু করার দরকার নেই, নিয়মিত হোমওয়ার্ক করেন, দেখবেন জোশ ফিরে পাবেন। আমাদের সাথে থাকলে জোশ অটোমেটিক চলে আসবে, কারণ আমরা তো সবাই জোশই, তাই না? শিমু ইয়াসমিনকে মেনশন দিচ্ছেন আবু জাফর। নিবন্ধন গণিত প্রাইমারি নিবন্ধন বিশেষ 11 থেকে 20তম গ্রেড, তাই না? অফিস সহকারী থেকে ষাট লিপিকার বলেন, মালি বলেন, কর্মী বলেন, সব চাকরি পরীক্ষায় গণিতগুলো কাজে রাখবে। আজকে হচ্ছে আমাদের 79তম ক্লাস, প্রতিদিন 9টায় ক্লাস। আসেন খাতা এবং কলম নিয়ে টেবিলে বসে যান, ঠিক আছে? আজকে আমাদের কততম ক্লাস? 79তম ক্লাস। সরি, মূল শীটটা কই গেল আমাদের? এখন 9টা 7 বাজে, এখন থেকে আমাদের সোজা টানা। একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে এই ওয়ার্ড ফাইলটার মধ্যে যে জ্যামিতিগুলো আছে, প্রত্যেকটা জ্যামিতিতে ফিগার ছিল, ফিগার মানে জ্যামিতি, ওই ত্রিভুজ চতুর্ভুজ এইগুলো আঁকা ছিল। কিন্তু সমস্যা হয়েছে যেটা, যখন এটা পিডিএফ সেভ দিয়েছি তখন এই চিত্রগুলো পিডিএফ আসতেছে না। কিছুক্ষণ আগে এটা অনেকক্ষণ ট্রাই করছে ছোট ভাইটা, কিন্তু কোনোভাবেই পারে নাই, ঠিক আছে? এই জন্য চিত্রগুলো থাকলে আমাদের ক্লাসটা আরো বেশি মনোমুগ্ধকর হতো। যাক, সমস্যা নেই, চিত্রগুলো আমি হাতেই এঁকে দেবো, ঠিক আছে? কি বলছি বলেন, যে আজকে আমাদের হাতে যে গণিতগুলো ছিল, প্রথমে আসি আমরা কলেজ পর্যায়ে। তো আমাদের হাতে যে গণিতগুলো ছিল, যেমন এই গণিতটা আছে, ঠিক আছে, একটা জ্যামিতি, একটা অনুসিদ্ধান্ত, এখানে যদি চিত্রটা থাকতো তাহলে আমাদের গণিতটা করতে আরো, চিত্র আমি এঁকে দেবো, গণিত করতে অসুবিধা হবে তা না, গণিত আমি দেখাই দেবো, কারণ পরীক্ষার হলে এই ধরনের অঙ্কে, এই ধরনের জ্যামিতিতে কিন্তু চিত্র থাকবে না। সুতরাং আপনাকে চিত্র ছাড়াই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তার মানে চিত্র না থাকাই ভালো, আমার কাছে যেটা মনে হলো, ঠিক আছে? সর্বশেষ তবে এই ধরনের গণিত আমি চিত্র ফিগার ড্র করছিলাম, কিন্তু যখন এটা পিডিএফ সেভ দিয়েছি ওয়ার্ড থেকে, তখন এই ফিগারগুলো আসতেছিল না, ঠিক আছে? আসেন আমরা আল শাহরিয়ার, শিশির মজুমদার, কি করবো বুঝতেছি না, ভুলে যাওয়া যাবে না, ডিপ্রেশনে থাকা যাবে না। শাওন ভাই সিলেট থেকে আসেন, অর্পিতা ধরের অনেকদিন হোমওয়ার্ক কম পাচ্ছি। কপি আছেন স্যার, কিছুদিন ইংরেজি ক্লাস দিলে ভালো হয়, ভুলে যায়নি, আস্তে আস্তে দিব, সব ক্লাসে দিব আস্তে আস্তে, আমাকে একটু সময় দেন, ঠিক আছে? গণিতের ভিতর ইংরেজি ঢুকালে পরে কোনো ক্লাসই আমি ঠিক মতো নিতে পারি না, আগে গণিত থেকে কিছু দূরে এগোই, তারপর আস্তে আস্তে আবার ইংরেজি ক্লাস দিব, ঠিক আছে? বলছে কি দেখেন, পড়েন, পড়েন এবং করার ট্রাই করেন। কি বলছে, নিজে নিজে খাতায় করেন, এটা সবাই করেন, শুরুতেই সবাইকে দিয়ে শুরু করি। কি বলছে বলেন, বলছে যে এবিসিডি, হ্যাঁ রুহুল ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছেন, শাওন অ্যান্সার দিয়ে দিচ্ছেন, 65 এর পর্যন্ত করেছি, 65 এর পর্যন্ত করেছি, বুঝলাম না সরি। এবিসিডি দেখি, আমার হাতে আজকে প্রায় 40-45টা মনে অনুসিদ্ধান্ত আছে, সবগুলো দেখাই দেবো, ঠিক আছে? এবিসিডি রম্বসের এবিসি 120 রম্বস কি বলেন, বর্গক্ষেত্র, তাই না? এটা আমার একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। এই বর্গক্ষেত্রটাকে আপনি যদি একদিকে চাপ দিয়ে একটু বাঁকা করেন, এই বর্গক্ষেত্রটাকে ঠিক আপনি যদি একদিকে একটু চাপ দিয়ে বাঁকা করেন, তাহলে এটা হয়ে যায় রম্বস। বলা হয়েছে এবিসিডি রম্বসের, এবিসিডি রম্বস দেখেন, এ বি সি ডি, এবিসিডি রম্বসের এ বি সি কোণ সমান 120, এ বি সি এই কোণটা হচ্ছে আমার 120 ডিগ্রি, এবং কর্ণদ্বয়ের ছেদবিন্দু ও, কর্ণদ্বয়ের ছেদবিন্দু দেখেন, এই একটা কর্ণ, আমি আলাদা কালার নেই বোঝার সুবিধা, ঠিক আছে? এবং এর কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই যে একটা কর্ণ আর এই যে একটা কর্ণ, এই কর্ণদ্বয়ের ছেদবিন্দু যেখানে মিলিত হয় ও বিন্দুতে, ও বিন্দুতে মিলিত হলো, হলো ও ই লম্ব এ বি, ও থেকে ও ই একটা রেখা এ বি এর উপর লম্ব হবে,
এ বি এর উপরে লম্ব হবে, তাহলে করেন এই জায়গা থেকে লম্ব হবে, ঠিক আছে। ও ই, ও ই রেখাটা হলো এ বি এর উপরে লম্ব, ও ই রেখাটা এ বি এর উপরে লম্ব, লম্ব মানে খাড়া হলে বি ও ই কোণ সমান কত? তাহলে প্রশ্নে বলছে কি, আমাকে কি বের করতে বলছে, বি ও ই কোণ সমান কত। বি ও ই কোণ কই, বি ও ই কোণ, এই কোণটার মান কত সেটা বের করতে বলা হয়েছে। দেখেন আমাকে এই যে একটা ত্রিভুজ পেলাম, কি পাইছি বলেন, ই বি ও কোণ, এটা কিন্তু সমকোণ যেহেতু লম্ব, তার মানে এটা একটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিভুজ, তাই না। দেখেন আমরা এখানে একটা ত্রিভুজ পাইছি, এই যে হলো আমাদের সেই ত্রিভুজটা, একটা সমকোণী ত্রিভুজ। কারণ কি সমকোণ কেন, কারণ এটা হচ্ছে লম্ব, তার মানে এটা 90 ডিগ্রি। এখন দেখেন রম্বস, আমরা যদি এখানে রম্বস অঙ্কন করি, এই দেখেন এই যে একটা রম্বস, এটা অঙ্কন করলাম, সরি বাঁকা হয়ে গেল, সরি, আমরা একটা রম্বস অঙ্কন করব, ঠিক আছে। এই যে হলো আমার রম্বস, এই রম্বসের আমরা যদি এই কোণাকুণি যোগ করি, তাহলে এই যে কোণটা হয়, এই কোণটা সমদ্বিখণ্ডিত হয়, ঠিক আছে। এই কোণটা সমদ্বিখণ্ডিত, এখানে বলছে এ বি সি কোণ, এ বি সি ডি, এই কোণটার মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে সেটা যদি আমরা, এই কর্ণটা কি করে, রম্বসের কর্ণ কি করে, এই কোণকে সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই কোণটার মান হবে 60 ডিগ্রি, 120-এর অর্ধেক 60 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হলো আমার 60 ডিগ্রি, আর এই কোণটার মান হলো 90 ডিগ্রি। তাহলে এই কোণের মান কত, এই কোণের মান 30 ডিগ্রি। কারণ দেখেন ঠিক এইরকম একটা ত্রিভুজ আছে, তাই না, ঠিক এইরকম একটা ত্রিভুজ আছে, এই কোণটা হচ্ছে আমার সমকোণ 90 ডিগ্রি, এই কোণটার মান হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই কোণটা মাস্ট 30 ডিগ্রি হবে, কারণ 90, 60 আর 30 হচ্ছে 180, 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তাহলে এই কোণ যদি আমার 60 হয়, তাহলে এই কোণ হবে আমার 30, কারণ এই কোণ আমার 90 দেওয়া আছে। তবে এই গণিতটা করতে গিয়ে আমাকে কি জানতে হবে, আমাকে এই জিনিসটা জানতে হবে, যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে রম্বসের, কি বলছে বলেন, রম্বসের যে কোনো কর্ণ, এই কর্ণ, রম্বসের যে কোনো কর্ণ, এই কর্ণটা কোন দ্বয়কে সমদ্বিখণ্ডিত করে, এই যে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করছে, এই যে একটা কোণকে সমদ্বিখণ্ডিত করছে, সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে দ্বিখণ্ডিত করবে। অর্থাৎ এইটা, এই কোণটার মান যদি 120 হয় সম্পূর্ণ কোণ, তাহলে এটা হবে 60, এটা হবে 60। আবার রম্বসের বিপরীত কোণ দ্বয় সমান, বিপরীত কোণ দ্বয় সমান, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হচ্ছে 30 ডিগ্রি। বুঝছেন না, কমেন্ট দেন 30। দেখেন রম্বস নিয়ে কয়টা অনুসিদ্ধান্ত আছে, কি বলছে বলেন, বলছে যে আমরা কিন্তু প্রাইমারিতে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি না, করছি। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। আপনি একটা রম্বস অঙ্কন করেন, ঠিক এই যে একটা রম্বস অঙ্কন করলাম, রম্বসের যে কোনো কর্ণ, একটা কর্ণ নেন, এই যে হলো একটা কর্ণ, তাহলে এই কর্ণটা কি করছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে, এই কোণটাকে সমদ্বিখণ্ডিত করছে। রম্বসের প্রতিটি কর্ণ সেই কর্ণের দুই প্রান্তে অবস্থিত, রম্বসের প্রতিটা কর্ণ সেই কর্ণের দুই প্রান্তে অবস্থিত কোণ দ্বয়কে সমানভাবে বিভক্ত করে, মানে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে সর্বসম কনগ্রুয়েন্ট 4টি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে তম সমবাহু নয়। এগুলো এই অনুসিদ্ধান্তটা, মানে এই অঙ্কটা সমাধান করতে এসে আমাদের এই লাইনটা দরকার নেই, এটা আমি একটা এক্সট্রা লাইন দিয়েছি আপনাদের বোঝার জন্য। কি বলছে, রম্বসের কয়টা কর্ণ বলেন, রম্বসের 2টা কর্ণ। দেখেন এটা গুরুত্বপূর্ণ বিধায় একসাথে শেখাই যায়, ঠিক আছে। বলছে যে রম্বসের কর্ণ, রম্বসের 2টা কর্ণ, এই একটা কর্ণ আর এই একটা কর্ণ, যে চারটা ত্রিভুজ উৎপন্ন করে, এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এটা সর্বসম চিহ্ন, এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, এই 4টা ত্রিভুজ সর্বসম, মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা সমান এবং সর্বসম, সব দিক থেকে সমান, ঠিক আছে। এইটার এইটা সর্বসম, এইটার এইটা সর্বসম, এইটার এইটা সর্বসম, সব দিক থেকে সমান, তবে সমবাহু নয়। মানে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজটা কিন্তু সমবাহু ত্রিভুজ না। মানে দেখেন চোখে দেখলে বোঝা যাচ্ছে যে এই বাহুটা থেকে এই বাহুটা থেকে এই বাহুটা বড়, আবার এই বাহুটা থেকে এই বাহুটা বড়, কারণ আপনি যখন চাপ দিয়ে বাঁকা করছেন তখন এই বাহুটা কিন্তু ছোট আর এই বাহুটা বড়। তার মানে আমি বুঝতেই পারতেছি এটা যেহেতু সমদ্বিখণ্ডিত করছে, এটা যেহেতু কি করছে, সমদ্বিখণ্ডিত করছে মাঝখানে, দেখেন তার মানে এই বাহু আর এই বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান। এখন এই বাহুটা বড়, এই বাহুটা ছোট, তার মানে এই বাহুর তুলনায় এই বাহুটা বড়, তার মানে সমবাহু নয়। শেষে একটু বলছে কি যে তবে সমবাহু নয়, 4টা ত্রিভুজ সর্বসম, সর্বসম মানে সব দিক থেকে সমান, তবে এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা বা এই ত্রিভুজটা কোনোটাই কিন্তু সর্বসম, মানে সমবাহু নয়, মানে বাহু 4টা সমান নয়। এটা একটু এক্সট্রা বুঝলাম, ঠিক আছে, এগুলো দরকার আছে। বুঝছেন না, বুঝছেন। আবার দেখেন রম্বসের কোণদ্বয়,
আবার আরেকটু বলে আসি, এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা কাজে লাগে, যে কোনো রম্বসের যে কোণ, এই যে কোণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সমকোণে ছেদ করে, অর্থাৎ এখানে যে চারটা কোণ উৎপন্ন হয়েছে প্রত্যেকটা, এইটা সমকোণ, এইটা সমকোণ, এইটা সমকোণ, এইটা সমকোণ, মানে 90 ডিগ্রি। রম্বসের কর্ণদ্বয় মানে রম্বসের কর্ণদ্বয় ছেদ বিন্দুতে চারটা কোণ উৎপন্ন করে প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ মানে 90 ডিগ্রি। এই অনুসিদ্ধান্ত এখানে নাই, ঠিক আছে, দরকার নেই। 2 নম্বর কি বলছে বলেন, অ্যান্সার দেন। আল শহরের ভাই তো সব অ্যান্সার দিয়ে দিয়েছে টাইপ করে, বাবা আগামাতা কিভাবে টাইপ করতেছেন এত দ্রুত। শাবনুর, অনন্ত প্রার্থনা। একটি ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? কিসের কথা বলছে একটু খেয়াল করবেন, বাহুর কথা বলে নাই, ত্রিভুজের কোণের কথা বলছে। একটা ত্রিভুজের বলছে যে একটা ত্রিভুজ, দেখেন এই যে একটা ত্রিভুজ অঙ্কন করলাম, যে কোনো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কোণ, একটা কোণের মান যদি 1 হয় আর একটা কোণের মান হবে 1 আর একটা কোণের মান হবে 2, তার মানে বোঝা যাচ্ছে যে এই ত্রিভুজটা ঠিক এইরকম, এই কোণের মান যদি 1 হয়, তবে দেখেন এই কোণের মান যদি 1 হয়, এই কোণের মান যদি 1 হয়, এই কোণের মান হয় 2, তার মানে এটা সমকোণী ত্রিভুজ। আবার দেখেন, মানে বলছে যে দুইটা কোণ সমান, একটা ত্রিভুজ যার দুইটা কোণের মান সমান, তাহলে দুইটা কোণ সমান আঁকেন, এই যে আঁকলাম দুইটা কোণ সমান, এই কোণটা 1 হলে এই কোণটা 1, কোণ দুইটা সমান। আবার বলছে এই কোণটা হলো এই দুইটা কোণের সমষ্টির সমান, তার মানে এটা হচ্ছে 2, মানে এটা যদি 45 হয়, এটা 45 হবে, এটা 90 হবে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। এটা আমরা জাস্ট বুঝে করলাম। এইভাবেও করা যায় যে বলছে যে ত্রিভুজের অনুপাতে ভাগ করেন, অনুপাত মানে কি, ভাগ বা অংশ। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণ, প্রথম কোণে যাবে 1 ভাগ, দ্বিতীয় কোণে যাবে 1 ভাগ, তৃতীয় কোণে যাবে 2 ভাগ। একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রিকে প্রথম ভাগে যাবে মোট কয় ভাগ, 2 ভাগ, 1 ভাগ, 3 ভাগ, 1 ভাগ, 4 ভাগ। প্রথম কোণে যাবে 4 ভাগের 1 ভাগ, প্রথম কোণে যাবে 4 ভাগের 1 ভাগ, 180কে 4 ভাগের 1 ভাগ করলে 45। দ্বিতীয় কোণে যাবে 180 এর 4 ভাগের 1 ভাগ মানে 45 ডিগ্রি। তৃতীয় কোণে যাবে 180 এর 4 ভাগের 2 ভাগ মানে 90 ডিগ্রি। যদি বলে যে একটা ত্রিভুজের 3টি কোণের অনুপাত 1:1:2, তাহলে কোন তিনটির মান কত? ঠিক আছে, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত মানে প্রথম কোণে যাবে 1 ভাগ, দ্বিতীয় কোণে যাবে 1 ভাগ, তৃতীয় কোণে যাবে 2 ভাগ, তাহলে মোট হলো আমার অনুপাত মানে ভাগ, মোট হলো 4 ভাগ। তো 180কে যদি আমি 4 ভাগ করি, 1 ভাগ মানে 45, তাহলে এখানে যাবে 45 ডিগ্রি, এখানে যাবে 45 ডিগ্রি, এখানে যাবে এর দ্বিগুণ অনুপাত 2 অনুপাত মানে 90 ডিগ্রি। তার মানে সেই ত্রিভুজের 3টা কোণের মান হবে, একটা কোণ হবে 45 ডিগ্রি, আরেকটা কোণ হবে 45 ডিগ্রি, আরেকটা কোণ হবে, দেখেন এই কোণ দুইটা সমান, আরেকটা কোণ হবে এই দুইটা কোণের সমষ্টির সমান মানে দ্বিগুণ মানে 90 ডিগ্রি। তাহলে যেহেতু 90 ডিগ্রি আছে, তার মানে একটা সমকোণী ত্রিভুজ। খালেদা শাবনুর, জি খালেদা মুক্তাজি, অনন্ত প্রার্থনা। তাহলে এটা হবে একটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, পিডিএফ দিয়ে দেবো, দেখে নিন। ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। দেখেন বলছে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ। আবার বলি, পরীক্ষার হলে বাম হাতের বুড়ো আঙ্গুল মানে থাম ফিঙ্গার এটা চেপে ধরে লাইন বাই লাইন পড়বেন, লাইন বাই লাইন অঙ্ক করবেন। ঠিক আছে, গতকালকে পরশুদিনের ক্লাসে কিন্তু আমার একটা জিনিস বাদ গিয়েছিল, ছোট একটা জিনিস আমি খেয়াল করি নাই। আমাকে মেসেঞ্জারে একটা ভাই বললো, সেটা কিন্তু আমার স্ক্রিনশট দিয়ে পেজ থেকে আপলোড দিয়েছিলাম, দেখছিলেন? মানে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ছিল, মানে 2টা, আমি একটা নিয়েছিলাম। তো বলছে যে এই জিনিসটা খেয়াল রাখবেন, কি বলছে এখানে, এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু মানে 3টা বাহুই সমান, সমবাহু মানে হচ্ছে 3টা বাহুই সমান। এর এবি ও এসি বাহুদ্বয়কে বর্ধিত করলে, আপনি যদি এবি এবং এসি বাহুদ্বয়কে বর্ধিত করেন, উৎপন্ন করলে কোণ দ্বয়ের সমষ্টি কত? তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি কত? এটা একটা সমবাহু ত্রিভুজ, তার মানে প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটার মান কত? এটা হচ্ছে সরল কোণ মানে 180 ডিগ্রি। এই কোণটার মান 60 হলে এই কোণটার মান হয় 180, থেকে 60 বাদ 120। এই কোণটা 60 হলে তাহলে এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে 120, কারণ এটা হচ্ছে সরল কোণ, সরল কোণ মানে 180 ডিগ্রি। সেখান থেকে যদি 60 বাদ দিই তাহলে এটা 120, তার মানে এই দুইটা কোণের সমষ্টি 12 দুগুণে 24, 240। শেষ, তাই না? অথবা আমরা এটা এইভাবে করতে পারি, দেখেন এভাবে করতে পারি। কিভাবে করতে পারি বলেন? মনে করেন এই কোণটার মান x, এই কোণটার মান x, এই কোণটার মান হচ্ছে x।
তাহলে তিনটা কোণের সমষ্টি অর্থাৎ এক্স প্লাস এক্স প্লাস এক্স হচ্ছে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে বলেন ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয়, বহিস্থ যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান হয় অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। তার মানে এই কোণের মান হচ্ছে আমাদের টুয়াইজ এক্স। ঠিক তেমনি হয়ে এই কোণের মান হচ্ছে আমাদের টুয়াইজ এক্স। ত্রিভুজের যে কোনো বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণ উৎপন্ন হয় সেই কোণের মান হচ্ছে অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান, মানে এক্স প্লাস এক্স টুয়াইজ এক্স। এটা আমাদের প্রচুর কাজে লাগবে। তাহলে বলেন এই এক্স আর এই এক্স প্লাস করলে হয় 180, মানে থ্রাইজ এক্স সমান হচ্ছে 180। তাহলে বলছে এই কোণটার মান কত? এই কোণটার মান কত? 4x। তাহলে 4x কত? 4x সমান সমান 180 কে 3 দিয়ে ভাগ, 4 দ্বিগুণ 3 6 18, 4 ছক 24, 240। এই যে 240, ঠিক আছে। এটার মানে x, এটার মান x, এটার মান x, তার মানে থ্রাইজ x সমান হচ্ছে 180 ডিগ্রি। তাহলে টয়েজ এক্স প্লাস টয়েজ এক্স 4x সমান 240। পদ্রিকা, আল শাহরিয়ার, বাদল, রুবাইয়ের বিরুদ্ধে প্রার্থনা, জুই, খালেদা, দ্রুত কমেন্ট দেন সবাই। তাহলে এটা শেষ, ঠিক আছে। এখানে ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নেবেন। আর কোথাওটা না বুঝলে দুইটা ব্যাখ্যাই দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে বলেন? 235 ডিগ্রি কোণকে কি কোণ বলে? 235 ডিগ্রি কোণকে কি কোণ বলে বলেন? এটা কি? এটা হলো আমার একটা 90 ডিগ্রি কোণ, সমকোণ। 90 ডিগ্রি কোণ মানে সমকোণ। 90 ডিগ্রির থেকে ছোট কোণকে কি কোণ বলে? এটা হলো আমার 90 ডিগ্রির থেকে, এটা সূক্ষ্ম কোণ। আবার 90 ডিগ্রির থেকে বড় কোণকে কি বলে? এই কোণটা 90 ডিগ্রির থেকে বড়। 90 ডিগ্রির থেকে বড় কোণকে বলে স্থূল কোণ, ঠিক আছে, বা অবটুস অ্যাঙ্গেল। আরেকটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমার 180 ডিগ্রি। দেখেন এই কোণটার মান হচ্ছে আমার 180 ডিগ্রি, কারণ এটা একটা সরল কোণ। 180 ডিগ্রির থেকে যদি আরো বড় হয়, কোণটা যদি এরকম হয় 180 ডিগ্রির থেকে বড়, তাহলে এই কোণটাকে বলে স্থূল কোণ, ঠিক আছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে 90 ডিগ্রি সমান হচ্ছে আমার কি কোণ বলেন? সমকোণ। 90 ডিগ্রির থেকে ছোট হচ্ছে সূক্ষ্ম কোণ, 90 ডিগ্রির থেকে বড় হচ্ছে আমাদের স্থূল কোণ, আর এটা হচ্ছে আমাদের সরল কোণ, মানে 180 ডিগ্রি। আর এই 180 ডিগ্রির থেকে যদি বড় কোণ হয় সেই কোণটাকে বলে আমাদের প্রবৃদ্ধ কোণ। তাহলে বলছে 253 ডিগ্রি মানে 180 এর থেকে বড়, তাহলে এটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঘ নাম্বার অ্যান্সার, ঠিক আছে। সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি কোণের পরিমাপ কত? সমবাহু ত্রিভুজ, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। সমবাহু ত্রিভুজ, এই বাহু সমান, এই বাহু সমান, এই বাহু সমান, ত্রিভুজের বাহু তিনটা সমান মানে কোণ তিনটা সমান, এটা এক্স হবে, এটাও এক্স হলে, এটা এক্স হলে, কোণ তিনটা সমান। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স সমান 180। তাহলে এক্স সমান কত? থ্রাইজ এক্স সমান হচ্ছে 180, তাহলে এক্স সমান হচ্ছে 3 6 18 60। তার মানে প্রত্যেকটা কোণের মান হচ্ছে 60, এই কোণের মান 60, এই কোণের মান 60, এই কোণের মান 60। ত্রিভুজের তিন কোণের সমষ্টি সমান 180 ডিগ্রি। যেহেতু সমবাহু তার মানে প্রত্যেকটা কোণ সমান, তাহলে 180 কে 3 ভাগ করলে প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। অনন্ত প্রার্থনা, খালেদা, তাবা, রুহুল, রুবাইয়া বিনতে আল শাহরিয়ার, হোসেন মারুফ। 6 নাম্বার, একটি চতুর্ভুজের চারটি কোণের অনুপাত 1 2 3 হলে 1 2 2 3 হলে বৃহত্তম কোণের পরিমাণ কত? বলছে একটা চতুর্ভুজ, দেখেন তাহলে একটা চতুর্ভুজ আঁকেন। মনে করেন যে এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের কোণগুলোর অনুপাত হচ্ছে, এটা যদি 1 হয়, এটা 2, এটা 2, এটা 3, এই অনুপাতে আছে। মানে ও পাবে 1 ভাগ, ও পাবে 2 ভাগ, ও পাবে 2 ভাগ, ও পাবে 3 ভাগ। তাহলে মোট কত ভাগ হবে? 3 আর 2 5 6 7 8 ভাগ হবে। চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রিকে আমি 8 ভাগ করে এখানে 1 ভাগ দিব, এখানে 2 ভাগ দিব, এখানে 2 ভাগ দিব, এখানে 3 ভাগ দিব। বলছে যে বৃহত্তম কোণ কোনটা? বৃহত্তম সব থেকে বড় কোণটা হচ্ছে এই 3 অনুপাত। এটা হচ্ছে 1 ভাগ যাবে, এখানে 2 ভাগ যাবে, এখানে 3 ভাগ যাবে, এখানে 2 ভাগ যাবে, এখানে 3 ভাগ যাবে, এই কোণটা সবচেয়ে বড়, এই কোণটার মান কত? তাহলে চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, সরি 360 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রিকে কয় ভাগ করব? 1 ভাগ, 2 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, মোট হচ্ছে 3 আর 2 5 আর 2 7 আর 1 8 ভাগ হবে। তাহলে 360 কে আমি 8 ভাগ করব,
8 ভাগ করে এখানে আমি 3 ভাগ দেব, সর্বোচ্চ হচ্ছে আমার 3 ভাগ পাবে ও। 8 দিয়ে 37 কাটলে 4.5, 3 45, 3 4 12, 112, 120 আর 135। 360-এর 8 ভাগের 3 ভাগ যাবে এখানে, অর্থাৎ এই কোণটার মান হবে 135 ডিগ্রি। হাউ 135 ডিগ্রি কি অ্যান্সার দিয়েছেন? কে যেন একটা কমেন্ট দিয়েছেন, এর মধ্যে যে বুঝি নাই, সমস্যা নেই, তাহলে 135 ডিগ্রি। ঠিক আছে, ঠিক আছে। তাহলে যদি বলে যে প্রত্যেকটা কোণের মান কত, তাহলে এই কোণটার মান কত বলেন? এই কোণটার মান হবে আমার 360 এর 8 ভাগের 1 ভাগ। 8 দিয়ে করলে কত হয়? 4.5, 4.8 দিয়ে 37 কাটলে 4.5 মানে 45। এটা হবে 45, এটা হবে 90, এটা হবে 90, এটা হবে 3 45 135, আর এইগুলো সব যোগ করলে হবে আমার 360। ঠিক আছে না? ঠিক আছে। প্রত্যেকটা লাইন কিন্তু গুরুত্বপূর্ণ, আমি যা দেখাচ্ছি বা বুঝাচ্ছি। কি বলছে বলেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটি অপরটিকে কি বলে? দুটি সন্নিহিত কোণের মান যদি 90 ডিগ্রি হয়, এই দেখেন এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। এখন দুটি সন্নিহিত কোণ, এই যে আরেকটা কোণ অঙ্কন করলাম, এখানে দুটি সন্নিহিত কোণ আছে মানে পাশাপাশি কোণ। সন্নিহিত কোণ মানে সেম বিন্দু তাদের কোণ। তাহলে এই একটা কোণ আর এই একটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে আমার 90 ডিগ্রি। তার মানে তারা পরস্পর পূরক কোণ, একটা আরেকটার পূরক কোণ। যদি এমন হয় যে দুইটা কোণ একই বিন্দুতে মিলিত হয়েছে, দুইটা কোণের শীর্ষবিন্দু, এই কোণের শীর্ষবিন্দু এই যে, আর এই কোণের শীর্ষবিন্দু এই যে, একই বিন্দু, এবং এই কোণ দুইটার সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি, তাহলে একটা আরেকটার সম্পূরক কোণ। যখন 90 ডিগ্রি হয় পূরক কোণ, যখন 180 ডিগ্রি হয় তখন সম্পূরক কোণ। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? পূরক মানে 90, পূরক মানে কি দেখেন, পূরক মানে হচ্ছে 90 আর সম্পূরক মানে হচ্ছে 180। তাহলে সম্পূরক কোণ মানে কি? দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। বলছে 125 ডিগ্রির সম্পূরক কত? তাহলে বাদ দেন, 130 বাদ দিলে 50, 55। ঠিক আছে, দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, একটা কোণ যদি 125 হয়, আরেকটা কোণ হচ্ছে 55, তাহলে 55 এর সম্পূরক কোণ হচ্ছে 125, 125 এর সম্পূরক কোণ হচ্ছে 55। ঠিক আছে না? দ্রুত কমেন্ট দেন। নেক্সট, কে কে যেন কি যেন করেছে, বানান দেখে দাঁত ভাঙবে, বুঝি নাই আল শাহরির ভাই, আবার পরে বুঝবো আস্তে আস্তে। ঠিক আছে, আগে গণিত করি। কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 20 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? কি বলছে বলেন? কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ, সমকোণী ত্রিভুজ মানে কি? সমকোণী ত্রিভুজ মানে 90 ডিগ্রি। তাহলে বাকি একটা যদি 90 ডিগ্রি হয়, বাকি দুইটা তো কোনোটা 90 ডিগ্রি হবে না, 90 ডিগ্রির থেকে ছোট হবে। তার মানে এই দুইটা কোণ হচ্ছে সূক্ষ্ম কোণ। তার মানে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া বাকি দুইটা কোণ মাস্ট বি 90 এর থেকে ছোট, মানে সূক্ষ্ম কোণ। তাহলে বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য, এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। এই দুইটা কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। পার্থক্য 20 ডিগ্রি, এই দুইটা কোণের মধ্যে পার্থক্য হচ্ছে 20 ডিগ্রি। মানে এই কোণটার মান যদি x হয় আর এই কোণটার মান যদি y হয়, এই কোণটার মান যদি x হয়, এই কোণটার মান যদি y হয়, তাহলে আমি বলতে পারি x + y = 90। এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, কারণ এখানে অলরেডি 90 চলে গেছে, কারণ তিন কোণের সমষ্টি 180, তো এখানে 90 চলে গেলে এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি। আবার বলছে যে তাদের মধ্যে পার্থক্য x - y = 20, একটার থেকে আরেকটা 20 বড়। ঠিক আছে, তাহলে বলছে ক্ষুদ্রতম কোণের মান কত? এখান থেকে করেন, তাহলে y = হচ্ছে 35, এটা অ্যান্সার। এটা হচ্ছে আপনি ইকুয়েশন ফর্ম করে করলেন, ব্রেন থেকে থিঙ্ক করেও করতে পারেন। দেখেন কি বলছে, বলছে যে দুইটা কোণের সমষ্টি, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, একটা আরেকটার থেকে 20 বড়। তাহলে 90 থেকে 20 বাদ দেন, যে বড় সেই 20 বাদ দেন, তাহলে থাকে কত? 70। 70-কে 2 দিয়ে ভাগ দিলে 35। তার মানে ও পাবে 35, ও পাবে 35 প্লাস ওই যে 20 সাইড করে রাখছেন, বড়টার সাথে 20 যোগ হয়ে যাবে। করাইছি না এই ধরনের অঙ্ক? অনেক করাইছি আগে, তাই না? বলছে যে দুইটা সংখ্যার সমষ্টি 90। আমরা কোথায় যেন করছি পিতা পুত্রের অঙ্ক, যে সমষ্টি হচ্ছে 90, পার্থক্য বয়সের পার্থক্য হচ্ছে 20, মানে একজনের থেকে আরেকজন 20 বড়। আবার বুঝেন,
দুইজনের সমষ্টি কত? 90। একজনের থেকে একজন 20 বছর বড়, তো যে 20 বড় ওই 20 সাইড করে রাখেন, তাহলে এখানে থাকে 70। এই 70কে 2 দিয়ে ভাগ দিলে হয় 35। মানে যে ছোট তার বয়স 35, যে বড় তার বয়স 35 প্লাস 20। ঠিক আছে, তাহলে ওর বয়স কত? 35, আর ওর বয়স কত? 35 প্লাস 20, 55। তাহলে বলছে কি দুই কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আবার বুঝেন, এগুলো ইকুয়েশন করতে গেলে সময় লাগবে। এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটার থেকে আরেকটা কত বড়? 20 বড়। একটার থেকে আরেকটা কত বড়? 20 বড়। তাহলে বলেন এই দুই কোণের সমষ্টি কত? 90। 90কে 2 দিয়ে ভাগ দিলে 45। যদি এদিকে 45 দেন, এদিকে 45 দেন, তাহলে দুইটা সমান হয়ে যায়। বলছে যে একটার থেকে আরেকটা 20 বড়, তাহলে 20-এর অর্ধেক কত? 10। এখান থেকে 10 এদিকে দিয়ে দেন, তার মানে তাহলে ও হয়ে যাবে 55, ও হয়ে যাবে 35। বুঝছেন? আবার বুঝেন, দেখেন এই যে আরেকটা টেকনিক বলছে যে এই ধরনের আরো অঙ্ক আছে। ঠিক আছে, আজকে দুইটা কোণের সমষ্টি কত? 90। 90কে যদি 2 দিয়ে ভাগ দেন, তাহলে ও পাবে 45, ও পাবে 45। দুইটা সমান হয়ে গেছে। কিন্তু আমার তো বলছে একটা থেকে আরেকটা 20 বড়। 20 বড় মানে 20-এর অর্ধেক কত? 10। তাহলে ওর থেকে 10 ওরে দিয়ে দেন, তাহলে ও হয়ে যাবে 55, ও হয়ে যাবে 35। তাহলে পার্থক্য হয়ে যাবে 20। এটা আরেকটা টেকনিক। ঠিক আছে, তার মানে আমরা ইকুয়েশন ফর্ম করে করতে পারি, আমরা এই টেকনিকও করতে পারি, 20 সাইড করে রাখি, আবার এই টেকনিকও করতে পারি। ধন্যবাদ শিপন দত্ত। ঠিক আছে, 9। 10-এ কি বলছে বলেন? কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত? প্রাইমারিতে খুব সুন্দর করে বোঝাইছি, ইভেন শর্ট ভিডিও করে রিলস আকারে পেজ থেকে আপলোড দিয়েছি, এখন আমার মাথায় আছে এবং ভিডিওটা অনেক ভিউ হয়েছিল। কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে একটুকে দেখাইছি। বলেন একটা ত্রিভুজ, ঠিক আছে, এই যে একটা ত্রিভুজ, কোন একটা ত্রিভুজের যে কোনো বাহুকে আপনি যদি বর্ধিত করেন, যে কোনো একটা বাহুকে যদি বর্ধিত করেন, তাহলে এই বহিস্থ কোণটার মান, একটুকে বললাম যে বহিস্থ কোণটার মান হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টির সমান। মানে ধরেন এই কোণটার মান হচ্ছে এক্স, এই কোণটার মান হচ্ছে ওয়াই, আর এই কোণটার মান হচ্ছে জেড। তাহলে এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে আমার এই দুইটা কোণের সমষ্টির সমান, মানে এক্স প্লাস ওয়াই। এটা বর্ধিত করলেন। ঠিক তেমনি ভাবে এটা যদি বর্ধিত করেন, এই কোণের মান কত? এই কোণ হলো এক্স প্লাস ওয়াই, তাহলে এই কোণের মান কত? এই কোণের মান হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুই কোণ এক্স প্লাস জেড। এই কোণের মান হচ্ছে এক্স প্লাস জেড। ঠিক তেমনি ভাবে আপনি যদি এই কোণটাকে বর্ধিত করেন, তাহলে যে কোণটা পাবেন, এই কোণের মান হচ্ছে অন্তঃস্থ বিপরীত দুই কোণের সমষ্টি ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড। তাহলে কি বের করতে বলছে? বলছে কোন ত্রিভুজের 3টা বাহুকে সমভাবে বর্ধিত করলে যে বহিস্থ 3টা কোণ উৎপন্ন হয়, এই কোণ, এই কোণ, এই কোণের সমষ্টি হচ্ছে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স, এখানে 2টা এক্স, এইটা 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 যোগ করলে 2টা এক্স, 2টা ওয়াই, 2টা জেড, মানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত? 180 ডিগ্রি, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 180 হয়, 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 2 ইন্টু 180, মানে 360। তাহলে ত্রিভুজের 3 বাহুকে সমানভাবে বা সমান দিকে বর্ধিত করলে যে 3টা বহিস্থ কোণ উৎপন্ন হয়, সেই বহিস্থ 3টা কোণের সমষ্টি সবসময় 360। 360 মানে অন্তঃস্থ যে 3টা কোণ আছে তার দ্বিগুণ। অন্তঃস্থ 3টা কোণের সমষ্টি কত? এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর সমষ্টি হচ্ছে 180। তাহলে বাহিরের কোণগুলো দেখেন, এইটা হচ্ছে এই দুইটার সমষ্টি, এইটা হচ্ছে এই দুইটার সমষ্টি, এইটা হচ্ছে এই দুইটার সমষ্টি। তাহলে বাহিরের 3টা কোণের সমষ্টি হবে অন্তঃস্থ এর দ্বিগুণ, মানে 180 এর দ্বিগুণ 360। 10 নম্বরটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে। জি, 10 নম্বরটা তো আমি মুখস্থ করে দিয়েছি আপনাদের প্রাইমারিতে, আর আজকে তো 2-3 বার দিলাম, আরো দিব। বলছে দেখেন 2টা 30-এ ঘড়ির 2টা 30 যখন বাজে, ঘটিকার সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়? প্রাইমারিতে খুব সুন্দর করে বোঝাইছি, খুব সুন্দর করে বোঝাইছি। 2টা 30 আমি বলছিলাম কি, যে যখনই আপনি দেখবেন এই ধরনের অঙ্ক আসছে, তখন এর মধ্যে ঘড়ি এঁকে ফেলবেন। কোথায় আঁকবেন? চিপায় চাপায় আঁকবেন। 2টা 30 মানে কি? দেখেন এই যে হচ্ছে আমার ঘড়ির কাঁটা। 2টা 30 আপনি সবসময় আগে মিনিটের হ্যান্ড, এটা হচ্ছে মিনিট হ্যান্ড, এটা হচ্ছে আওয়ার হ্যান্ড, মিনিটের হ্যান্ডটা আগে নির্ধারণ করবেন। 2টা 30 মানে 30 মিনিট। তা 30 মিনিট মানে কি? 30 মিনিটের সময় মিনিটের কাঁটা থাকবে এখানে,
কত মিনিট? 30 মিনিট। 30-এর অর্ধেক কত? 15। 30-এর অর্ধেক কত? 15। মিনিটের কাঁটা 15 ডিগ্রি এগিয়ে যাবে। দুইটা কই বলেন? এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুইটা। ঘন্টা হচ্ছে 2, ঘন্টার কাঁটা কই? 2, এই যে 2। তো ঘন্টার কাঁটা তো 2 এর সোজা থাকবে না। মিনিটের কাঁটা যখন এগিয়ে গেছে, ঘন্টার কাঁটাও তখন সামনের দিকে এগিয়ে যাবে। কত ডিগ্রি এগিয়ে যাবে? 15 ডিগ্রি এগিয়ে যাবে। ঠিক আছে? মিনিটের কাঁটা যা এগিয়ে যাবে, মিনিটের কাঁটা 30 এগোইছে, 30-এর অর্ধেক। মিনিটের কাঁটা যতটুকু এগোবে তার অর্ধেক ঘন্টার কাঁটা এগিয়ে যাবে। তাহলে বলেন মিনিটের কাঁটা কোথায় আছে? 30, 30-এর সোজা। এটা হচ্ছে আমার 30, এটা হচ্ছে 12, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 6, মানে 30। মিনিটের কাঁটা আছে আমার 30-এর সোজা, মানে ঘন্টার কাঁটা তাহলে 30-এর অর্ধেক, 30-এর সোজা আছে। তাহলে ঘন্টার কাঁটা এই 30-এর অর্ধেক, মানে 15 ডিগ্রি এগিয়ে যাবে। ঘন্টার কাঁটা কোথায়? 2, ঘন্টার কাঁটা 2 এর সোজা থাকবে না, 15 ডিগ্রি সামনে এগিয়ে যাবে। তাহলে এই কোণটার মান কত বলেন? এই কোণটার মান কত? এই কোণটার মান হচ্ছে আমার, দেখেন, এই ঘর 30, এই ঘর 30, এই ঘর 30, 3 30 90, আর এই 15 105। ঠিক আছে? এগুলো করতে কিন্তু সময় লাগে না, একেবারে চোখের পলকে 5-7 সেকেন্ডের মধ্যে করা যায়। আপনার সূত্র টুত্র করার কোনো দরকার নেই। ঠিক আছে? অর্থাৎ মিনিটের কাঁটা যত ঘরে এগিয়ে যাবে, ঘন্টার কাঁটা তার অর্ধেক ডিগ্রি এগিয়ে যাবে। মিনিটের কাঁটা 30 মিনিট এগোইছে, মানে ঘন্টার কাঁটা 15 ডিগ্রি এগিয়ে যাবে। ঘন্টার কাঁটা 2 এর সোজা থাকবে না, আরো 15 ডিগ্রি সামনে এগিয়ে যাবে। 2 এর সোজা থাকবে না, 15 ডিগ্রি এগিয়ে যাবে। এই ঘরটার মান কত বলেন তো? এই যে এই ঘরটার মান হচ্ছে 30 ডিগ্রি, এই ঘরটার মান হচ্ছে 30 ডিগ্রি। এই প্রত্যেকটা ঘরের মান হচ্ছে আমার 30 ডিগ্রি, কারণ এখানে মোট 12টা ঘর আছে। 12টা ঘরের মোট মান হচ্ছে 360। 12টা ঘরের মোট মান হচ্ছে 360। 360কে আপনি 12 দিয়ে ভাগ দিলে হয় 30। তার মানে আপনার প্রতিটা ঘরের মান হচ্ছে 30 ডিগ্রি। ঘন্টার কাঁটা এখান থেকে এখানে এগুলো 30 ডিগ্রি এগুলো, ঘন্টার কাঁটা এখান থেকে এখানে এগুলো 30 ডিগ্রি এগুলো। মিনিটের কাঁটা যখন পুরোটা ঘুরে আসবে, বুঝেন, মিনিটের কাঁটা যখন একবার ঘুরে আসবে, মানে 60 মিনিট সে ঘুরে আসবে, ঘন্টার কাঁটা তখন এক ঘরে এগোবে। ঘন্টার কাঁটা তখন এক ঘরে এগোবে। এক ঘর মানে হচ্ছে 30 ডিগ্রি। এক ঘর মানে হচ্ছে আমার 30 ডিগ্রি। ঠিক আছে? বুঝে করেন। ঠিক আছে? সূত্র করার দরকার নেই। তার মানে আমি বুঝতেছি যে মিনিটের কাঁটা যদি 60 ডিগ্রি এগিয়ে যায়, 60 মিনিট এগিয়ে যায়, ঘন্টার কাঁটা আমার 30 ডিগ্রি এগিয়ে যায়। মানে প্রতি 2 মিনিটে ঘন্টার কাঁটা 1 ডিগ্রি সামনে এগিয়ে যায়। প্রতি 2 মিনিটে ঘন্টার কাঁটা 1 ডিগ্রি এগিয়ে যায়। তো সব কথা শেষ কথা হলো, এই গণিত আমরা ঠিক এভাবে করব। পরীক্ষায় কি আসছে বলেন? পরীক্ষায় আসছে যে 2টা 30। অঙ্ক পাওয়ার সাথে আপনি ঠিক এরকম একটা ছবি অঙ্কন করবেন, 2টা 30। আগে 30 নির্ধারণ করেন। 30 হচ্ছে এই যে মিনিটের কাঁটা আমার 30-এর সোজা থাকবে, মিনিটের কাঁটা আমার 30-এর সোজা থাকবে। তাহলে ঘন্টার কাঁটা কোথায় থাকবে? 2 এর সোজা থাকবে না। 2 কই আমার? এই যে হচ্ছে 2। ঘন্টার কাঁটা 2 এর সোজা থাকবে না, ঘন্টার কাঁটা 30-এর অর্ধেক, 15 ডিগ্রি সামনে এগিয়ে যাবে। এই ঘরটা হচ্ছে আমার 30 ডিগ্রি। ঘন্টার কাঁটা 2 এর সোজা থাকার কথা, আসলে 2 এর সোজা থাকবে না। মিনিটের কাঁটা যেহেতু 30 মিনিট এগোইছে, ঘন্টার কাঁটা 30-এর অর্ধেক, 15 ডিগ্রি এগিয়ে যাবে। ঠিক আছে? এখানে দাঁড়াবে। এইটুকুর মান আছে 15 ডিগ্রি এগিয়ে গেছে। তার মানে এখানে আরো 15 আছে। এখানে কয়টা ঘর? এখানে আছে মোট 3টা ঘর। 3টা ঘরের মান আছে 3 30 90, আর এই 15 105 ডিগ্রি। ঠিক আছে না? রুল ভাই সূত্র কইরেন না, সূত্রের থেকে স্বল্প সময়ের মধ্যে এই ম্যাথ আপনি করতে পারবেন। ঠিক আছে? সূত্র মানে হচ্ছে আপনি না বুঝে করতেছেন, বুঝে করেন। ঠিক আছে? প্রাইমারিতে এগুলো খুব সুন্দর করে ব্যাখ্যা করছি, দেখে নেবেন, ক্লাস আছে কোথায় জানো। 2টি রশ্মি দ্বারা উৎপন্ন কোণ 60 ডিগ্রি। 2টা রশ্মি দ্বারা কোণ উৎপন্ন কোণ হচ্ছে 60 ডিগ্রি। এই কোণটার মান কত? 60 ডিগ্রি। এক সরল কোণ হতে উক্ত কোণ বিয়োগ করলে, এক সরল কোণ, এক সরল কোণ মানে কি? এক সরল কোণ মানে হচ্ছে আমার 180 ডিগ্রি। এক সরল কোণ মানে হচ্ছে 180 ডিগ্রি। সরল কোণ থেকে উক্ত কোণ বিয়োগ করলে কি কোণ উৎপন্ন হবে? 180 ডিগ্রি থেকে যদি আপনি 60 ডিগ্রি বাদ দেন, তাহলে আপনি পাবেন একটা কোণ যেটার মান হচ্ছে আমার 120 ডিগ্রি। ঠিক আছে? যেটার মান হবে আমার 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি। তাহলে 120 ডিগ্রি কি কোণ বলেন? 120 ডিগ্রি হচ্ছে স্থূল কোণ। 90 ডিগ্রির থেকে বড় কোণকে স্থূল কোণ বলে। ক্লিয়ার? ঠিক আছে। 3 4 12 বিয়োগ 15, অথবা 3 3 90 যোগ 15। দেখেন এখানে আছে, কিন্তু আছে না বলেন? এই যে
তিন চারে 12, এই যে 3 4 12 বিয়োগ 15 মানে 105, অথবা আমরা এইভাবে করতে পারি 30 গুণ 3, 3 3 90 যোগ 15 সমান 105। যেদিক থেকে হিসাব করেন, আপনারা সূত্রে যাইেন না। ঘড়ির কাঁটার অঙ্ক করতে গিয়ে আমি আবারও বলি, আপনারা সূত্র করেন না। সূত্র খুব খারাপ জিনিস। সূত্র মানে আপনি কোনো একটা কিছু বুঝতেছেন না, ঠিক আছে? কারণ আমাদের অঙ্ক কিন্তু বাস্তব জীবনের প্রতিটা ক্ষেত্রে কাজে লাগে। তাহলে এটা হচ্ছে স্থূলকোণ। 13 নম্বর কি বলছে? এবিসি ত্রিভুজে এবি সমান এসি। এবিসি ত্রিভুজে এবি সমান, এবিসি একটা ত্রিভুজ যার এবি সমান এসি। এবি একটা বাহু আর এসি একটা বাহু, এই দুইটা বাহু সমান। এ বি সি ত্রিভুজে এ বি সমান এসি, বাহু দুইটা সমান। এবিসি ত্রিভুজে এবি সমান এসি এবং এ কোণ সমান 80 ডিগ্রি। এ কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। এখন দেখেন, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে এই কোণটা আর এই কোণটা সমান। এই কোণটার মান 80 ডিগ্রি, তাহলে এই দুইটা কোণের মান কত? 100 ডিগ্রি। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এই কোণে যদি 80 চলে যায়, তাহলে এই দুই কোণের সমষ্টি 100 ডিগ্রি। এই দুই কোণের সমষ্টি হচ্ছে আমার 100 ডিগ্রি। আবার বলছে এই দুইটা কোণ সমান, তার মানে এদিকে 50 যাবে, এদিকে 50 যাবে। বি কোণ সমান কত? 50। ঠিক আছে, 50 অ্যান্সার। আপনি এবার বলে বিভিন্ন ধরনের ইকুয়েশন সূত্র টুত্র করে করতে পারেন। যেমন এই যে বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি, যেটা মুখে বললাম। বি আর সি যেহেতু সমান, তার মানে বি সমানও 50, সি সমানও 50। করেন 14 নম্বর ম্যাথটা করেন। কথা বলতে বলতে কষ্ট হচ্ছে, সময় 10 সেকেন্ড, অ্যান্সার দেন। 10 সেকেন্ড সময়, অ্যান্সার দেন। আচ্ছা যান, 20 সেকেন্ড দিলাম। 90 থেকে বড় স্থূলকোণ বলে। আল শাহরিয়ার, খালেদা, রিমি, জুই, রুহুল, রুবাই বিনতে, অদ্রিকা, রুষা। সাদিদ রহমান ভাই অ্যান্সার দেন। না বুঝলে বলবেন বুঝি নাই। নতুন যারা আছেন কোথাও না বুঝলে কমেন্ট দিবেন যে এখানে তানভীর তৌহিদ, যে এখানে বুঝি নাই, বা স্যার আপনি দ্রুত করান আরো, বা আরো আস্তে করান। দুটি কোণের মানে 180 দিলে সংরক্ষণ বলে। দুইটি কোণের যোগফল 180 দিলে, বুঝতে পারছি বাবা। এটার অ্যান্সার দেন। ত্রিভুজ এবিসি এবং এবিসি এর ডি পর্যন্ত বানানো হলে এ কোণ সমান এসিডি সমান কত? 150। সাদিদ ভাই অ্যান্সার দিয়েছেন। সামি হেরিবি। এবিসি ত্রিভুজের যে কোনো একটা ত্রিভুজ, ঠিক আছে, এবিসি ত্রিভুজ, এ বি সি ত্রিভুজের বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো, বিসি বাহুকে ডি পর্যন্ত বাড়ানো হলো। এ কোণ সমান 60 ডিগ্রি, এ কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি, বি কোণ সমান 90 ডিগ্রি। তাহলে এসিডি কোণের মান কত? এই কোণের মান কত? ত্রিভুজের একটু তো বললাম, এই যে কোনো ত্রিভুজের তিনটা বাহুকে সমানভাবে একই দিকে বর্ধিত করলে বহিস্থ তিনটি কোণের সমষ্টি 360 ডিগ্রি। সেটাই, যে কোনো ত্রিভুজের একটা বাহুকে বর্ধিত করলে বহিস্থ যে কোণটা উৎপন্ন হয় সেই কোণটা হচ্ছে অন্তস্থ বিপরীত দুই কোণের সমষ্টি সমান। এটা 60 আর এটা 90, তার মানে এটা হচ্ছে 60 প্লাস 90 মানে 150। তৌহিদ, তাবা, অদ্রিকা, অনন্য প্রার্থনা, এমডি তুহিন 150 দিয়ে। এটা কিসে আসছে? অষ্টম প্রভাষক কলেজ নিবন্ধন, এখানে ব্যাখ্যা দেওয়া আছে, ঠিক আছে। কি বলছে বলেন? এখানে বলছে যে এবিসিডি সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে, সামান্তরিকের কথা বলছে। এবিসিডি দেখেন, এবার হচ্ছে সামান্তরিক। সামান্তরিক মানে এটা হলো আমার একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে সামান্তরিক হয়ে যায়, ঠিক আছে। আয়তক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে কি হয়ে যায়? সামান্তরিক হয়ে যায়। এটা একটা সামান্তরিক এবিসিডি। দেখেন এ বি সি ডি, সামান্তরিকের ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে, ডিসি বাহুকে ই পর্যন্ত বর্ধিত করলে হলো বি এর ডি কোণ সমান 180 ডিগ্রি, বি এর ডি কোণ সমান হচ্ছে 100 ডিগ্রি। তাহলে বিসিই কোণ সমান কত? তাহলে বিসিই কোণ সমান কত? বিসিই কোণ সমান কত? সামান্তরিকের বিপরীত কোণ দ্বয় সমান, এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান। তাহলে এটা যদি 100 হয় তাহলে এটা হবে 100, আর এটা যদি 100 হয়, এই সম্পূর্ণটুকু হচ্ছে 180। এটা যদি 100 হয়, এটার মান হবে আমার 80। মন চাইতেছে পিক দিয়ে চিত্র সহ, কিন্তু পারতেছি না। বুঝতে পারছি, কাতাই করতেছেন রুহুল ভাই, সমস্যা নেই, ঠিক আছে।
বিপরীত কোণ হচ্ছে কি দিক বলেন? 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 100 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি। আবার দেখেন, এটা তো একটা সহজ হিসাব, তাই না? আমরা একটু কমপ্লেক্স হিসাব করতে পারি, বলেন তো। এখানে একটা জিনিস পাইছি, এই জিনিসটা খুব কাজে লাগে। এই কোণটা যদি 100 হয় তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা 80 হবে। কারণ সামান্তরিকের বা রম্বসের পাশাপাশি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এই কোণ আর এই কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, এই পাশাপাশি দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে, পাশাপাশি দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হবে। তাহলে এই দুই কোণের সমষ্টি হচ্ছে আমার 180 ডিগ্রি। এটা যেহেতু 100, তার মানে এটা 80 মাস্ট। এখন এই কোণটা আর এই কোণটা কি কোণ বলেন তো? বলেন। একটা রেখা একটা রেখা, দুইটা রেখা হচ্ছে সমান্তরাল, আর এটা হচ্ছে তাদের ছেদক। তাহলে এই কোণটা আর এই কোণটা কি কোণ? বিপরীত পাশে। বলেন তো, অনেক সুন্দর করে বেরিয়েছি। কাকে বলছেন রুহুল ভাই? বুঝি নাই। তাহলে বলছে এই এই কোণটা হচ্ছে আমার একান্তর কোণ। এগুলো কিন্তু আমাদের খুব খুব প্রয়োজন, খুব লাগবে। দুইটা রেখা যদি সমান্তরাল হয়, অপর একটা রেখা যদি ছেদ করে, তাহলে এই ছেদকের বিপরীত দিকে, এই ছেদকের বিপরীত পাশে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, আবার এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, ঠিক আছে। পনেরো, এগুলো অনেক বুঝাইছি তাই না? আবার বোঝাবো। কি বলছে বলেন? একটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ যথাক্রমে x/2, 3x/2 হলে বৃহত্তম কোণের মান কত? মানে একটি ত্রিভুজের তিনটা কোণ, দেখেন এরকম একটা ত্রিভুজ আছে, এই কোণের মান হচ্ছে x, এই কোণের মান হচ্ছে x/2, এই কোণের মান হচ্ছে 3x/2। তাহলে বলছে বৃহত্তম কোণের মান কত? এটা হচ্ছে x, এটা হচ্ছে x/2, এটা হচ্ছে 3x/2। আগে বলেন তো, x/2, 3x/2 এর মধ্যে সব থেকে বড় কোনটা? আগে এটা বলেন। এই তিনটা টার্ম x/2, আরো সহজে বলি x/2 আর 3x/2 এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? এটার মান হচ্ছে x মানে হচ্ছে 1x, এটার মান হচ্ছে x এ 2 দিয়ে ভাগ করছি, x মানে 1x, 1 কে 2 দিয়ে ভাগ করলে এটা হচ্ছে হাফ x, ঠিক আছে। এটা হচ্ছে আমার হাফ x। আর এটাকে 3 দিয়ে 2 দিয়ে ভাগ করলে 1.5x। এটা হচ্ছে 1x, এটা হচ্ছে হাফ x, এটা হচ্ছে 1.5x। তাহলে বড় সবচেয়ে কোনটা? এই 1.5x, মানে 3x/2 হচ্ছে সব থেকে বড়। এই 3x/2 এই কোণের মান বের করতে বলছে। তাহলে করেন। আমরা জানি কি x প্লাস x/2 প্লাস 3x/2 সমান 180 ডিগ্রি। ত্রিভুজের তিন কোণ যোগ করলে হয় কি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কি বের করতে হবে? এই 3x/2 এর মান বের করতে হবে। তাহলে করেন। দেখেন এখানে 3x/2 আছে, এখানে x/2 আছে, এখানে শুধু x আছে, এই x এর নিচে 1 আছে, এই 1 কে আমি 2 করে দিলাম। তাহলে উপরে একটা 2 দিয়ে গুণ করেন। সহজ হিসাব, পরীক্ষা হলে বের করতে হয়। এখানে শুধু x আছে, x আছে মানে x এর নিচে 1 আছে। তো x কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, x কে আবার 2 দিয়ে গুণও করতে হবে। তার মানে 2 2 কাটা গেলে সেই x ই থাকে, ঠিক আছে। তাহলে এখানে আমার x আছে, x কে 2 দিয়ে ভাগ করছি, আবার 2 দিয়ে গুণ করছি। এর অর্থ হলো নিচে 2 হলো, উপরে 2x হলো। এখন দেখেন এখানে নিচে 2, এখানে নিচে 2, এখানে নিচে 2, মানে এটা হলো সমহর বিশিষ্ট করলাম সবগুলো। তার মানে আমি লিখতে পারি, বা সবগুলো নিচে 2 আছে, তাহলে আমার নিচে হলো 2, লসাগু করলে 3x আর 2x 5x আর x মানে হচ্ছে 6x। এটা সমান হচ্ছে 180। না বুঝলে আবার একটু দেখে নেবেন, ঠিক আছে। 2 দিয়ে 6 কে কাটলে 3, 3 দিয়ে 18 কে কাটলে 6, তার মানে x ইকুয়াল টু 60। এই যে x ইকুয়াল টু 60। আমাকে বলছে বড় কোণের মান কত? বড় কোণের মান হচ্ছে 3x/2। 3x/2 মানে 3 ইন্টু 60/2, 30 হয়, 3 30 90 ডিগ্রি, ঠিক আছে। x সমান হচ্ছে 60, আর এটা হচ্ছে 1.5x। 60 এর 1.5x হচ্ছে 60 এর 1.5 গুণ। x এর মান কত? 60। 3x/2 মানে হচ্ছে 1.5x, 60 এর 1.5 করলে 90 হয়। তার মানে 3x/2 এর মান হলো 90। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই কোণটা সমকোণ। ক্লিয়ার হয়েছে না? নতুন করে লাইভে জয়েন দিন, আমি মনে হচ্ছে পিছিয়ে আছি। দেন দরকার হলে আবার
জয়েন দেন, বুঝছেন না দ্রুত কমেন্ট দেন, আমিও একটু তাহলে নতুন করে লাইভে জয়েন দিই, ঠিক আছে, একটু পিছাইয়ে যেতে পারি। এমডি তুহিন শাহরিয়ার বাবা অ্যান্সার দেন অপ্রয়োজনীয় কথা একটু কম বলেন। মুক্তা আক্তার জুই 90 16 অ্যান্সার দিয়েছেন তাই না, 90। এই গণিতটা কিন্তু সপ্তম প্রভাষক কলেজ নিবন্ধনে আসছে, ভালো একটা গণিত, ঠিক আছে, এখানে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, দেখে নিয়েন। এবিসিডি সামান্তরিকের বিসিডি সমান হচ্ছে 130 ডিগ্রি হলে এবিসি সমান কত? এবিসিডি সামান্তরিক, সামান্তরিক মানে কি আয়তক্ষেত্রকে একটু চাপ দিয়ে বাঁকা করলে হয়ে যায় সামান্তরিক। বলছে এবিসিডি সামান্তরিকের বিসিডি কোণ, এ বি সি ডি সামান্তরিকের বিসিডি কোণ, বিসিডি কোণ মানে এই কোণটার মান হচ্ছে আমার 130 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত বলেন তো? এই কোণটার মান হচ্ছে 50 ডিগ্রি, কারণ 130 আর 50 হলে 180 ডিগ্রি। একটু বলছি যে সামান্তরিকের পাশাপাশি দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এটা 130 হলে এটা 50 হলে 50-এর বিপরীতে এটাও 50 হবে, মানে 30 আর 50 180 ডিগ্রি। এইটা 130 হলে এটা 130 হবে, কারণ আবারই দেখেন 50 আর 130 মানে 180 ডিগ্রি। এবিসি কোণের মান কত? এবিসি কোণের মান কত? এবিসি এর মান হচ্ছে 17 এর অ্যান্সার দিচ্ছেন বি 50, তাই না? সাদিদ রহমান অ্যান্সার দেন, দ্রুত অ্যান্সার দেন। 17 এর অ্যান্সার দিচ্ছেন, রুল অ্যান্সার দিচ্ছেন 50, তাই না? 17 ঠিক, ঠিক আছে 50। চিত্রে এক্স এর মান কত? আমি বললাম না আমি আজকে ওয়ার্ড ফাইলটা তৈরি করছি, চিত্র আসে নাই, মানে এখানে চিত্র ছিল, ওয়ার্ড ফাইল যখন পিডিএফ এ সেভ দিয়েছি তখন চিত্রগুলো আসতেছিল না, এই জন্য চিত্রটা আমি একটু লিখে রাখছিলাম। কোথায় জানো? চিত্রে কই গেল সে চিত্র? এই চিত্রে টয়েজ এক্স থ্রাইজ এক্স এক্স এমন একটা চিত্র আছে, দেখেন এমন একটা চিত্র আছে, এই কোণটার মান হচ্ছে এক্স, এটা হচ্ছে থ্রাইজ এক্স আর এটা হচ্ছে আমার টয়েজ এক্স, এক্স থ্রাইজ এক্স আর টয়েজ এক্স। চিত্রে এক্স এর মান কত বলেন? এই যে একটা ত্রিভুজ, এই কোণের মান এক্স, এই কোণের মান থ্রাইজ এক্স, এই কোণের মান টয়েজ এক্স, তাহলে এক্স এর মান কত বলেন? থ্রাইজ এক্স টয়েজ এক্স, 3 আর 2 5 আর এক্স 6, তার মানে 6x সমান হচ্ছে 180 ডিগ্রি। 6 দিয়ে 18 কাটলে কত হয়? 3, তার মানে এক্স এর মান হচ্ছে 30 ডিগ্রি। 18 এক্স কই? চিত্রে এক্স এর মান কত? এই যে এক্স, একটা চিত্র আছে, প্রশ্নে চিত্রটা দেওয়া ছিল, ঠিক আছে, আপনি পরীক্ষায় যে প্রশ্ন আছে সেই প্রশ্নে চিত্র দেওয়া ছিল, তো এখানেও আমি চিত্র অঙ্কন করছিলাম ওয়ার্ড ফাইলে, যখন পিডিএফ সেভ দিয়েছি তখন এই চিত্রগুলো আসতেছিল না, ঠিক আছে। কার যে জি অঞ্চল দেন, আমার মনে হয় নেট সমস্যা। 30, তাহলে অ্যান্সার হচ্ছে 3। আবু জাফর ভাই আসছেন তাই না? আবু জাফর ভাইকে মনে হয় প্রথম দেখলাম। হুমায়ুন কবির 30। থ্রাইজ এক্স টয়েজ এক্স আর এক্স যোগ করেন, থ্রাইজ এক্স ও যোগ টয়েজ এক্স যোগ এক্স, 3 কোণের সমষ্টি 180। 3 আর 2 5 আর 1 6, মানে 6x সমান 180 ডিগ্রি। 6 দিয়ে 18 কাটলে 3, তাহলে x সমান হচ্ছে 30, x এর মান হচ্ছে 30। যদি বলতো বড় কোণের মান কত, তাহলে এটা হতো 90, এটা হতো 120, ঠিক আছে। তাহলে এবার আসেন স্কুল পর্যায়ে। আমরা এতক্ষণ করলাম কলেজ পর্যায়ের কয়টা গণিত ছিল? 18টা গণিত। আমরা এখন করব স্কুল পর্যায়ে, ঠিক আছে। স্কুল পর্যায়ে যে গোল্ডেন রেশিও পড়েন কি বলছে, স্ক্রিনশট দিয়ে পেজ থেকে দিয়েছিলাম। আল শহরিয়ার রুহুল, অদ্রিকা রুশা, রুবাই বিনতে আল শহরের, পি কে পারভেজ, আল শহরিয়ার। আর কাকে আমি যেন মেনশন করছে যে মন দিয়ে ক্লাস করেন আপনিও দিতে পারবেন, ও সেট মনে করাই দিলাম। কার যে এক্স তাবা আপু মনে হয়, আল শহরিয়ার ভাই টগর 30। যাক আমরা এক্স ওয়াই জেড এগুলো বাদ দিয়ে এখন এগুলো নিয়ে কথা না বলি। সাবিহা রিমি,
তারপর বলছে আল শাহরিয়া 1900 হচ্ছে গ অ্যান্সার দিছে। দেখেন কি বলছে, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। ঠিক আছে, গোল্ডেন রেশিও যদি আপনি, যদিও গোল্ডেন রেশিও একটা অপ্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, গোল্ডেন রেশিও একটা অপ্রয়োজনীয় জিনিস, এটা পৃথিবীতে কোথাও কোনো কাজে লাগে না। ঠিক আছে, পাই, যেটা পাই, আগে ছিল ফাই গোল্ডেন রেশিও, পরে আসছে পাই। পাইয়ের মান কত বলেন, পাইয়ের মান কত? বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে 22। পরিধি যদি 22 হয় তাহলে ব্যাস হবে আমার 7। পাই মানে হচ্ছে 22/7, মানে হচ্ছে 3.1416। এটার মান হচ্ছে আমার পাই। পাইয়ের কিন্তু প্রচুর ভ্যালু আছে। জমি মাপতে যান আর শব্দের তরঙ্গ মাপতে যান আর সমুদ্রের ঢেউয়ের উচ্চতা মাপতে যান, যেখানেই বক্র কিছু আছে, বৃত্তের সাথে বৃত্তের কোনো কিছু পরিমাপ করতে গেলে আপনাকে পাই লাগবে। এখন একটা বৃত্তের অংশ খেয়াল করেন, এই যে বিশাল বড় একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটা অংশ, এই যে মানে একটা বক্র দাগ। এখানে যদি আপনার একটা জমি থাকে, ঠিক এইরকম একটা জমি আছে, ঠিক এইরকম, সেটা হিসেব করতে গেলে আপনাকে পাই লাগবে। বৃত্ত বা বৃত্তের অংশ, বৃত্তের পরিধির অংশ মানে বক্র দাগ, যেখানে বক্র কোনো কিছু আছে সেটা হিসাব করতে গেলে, মেজারমেন্ট করতে গেলে আপনাকে পাই লাগবে। তার মানে আমাদের জীবনে পাইয়ের ব্যবহার প্রচুর, পাই ছাড়া আমরা চলতেই পারি না। ঠিক আছে, পাই মানে কি? পরিধি বাই ব্যাস। পাই মানে কি? 22/7। কিন্তু গোল্ডেন রেশিও যেটা, এটা আমাদের জীবনে কোথাও কোনো কাজে লাগে না, একটা অপ্রয়োজনীয় একটা জিনিস। ঠিক আছে, পৃথিবীর কোথাও কোনো কিছুতে কোনো কাজে লাগে না, যেটা এটা একটা আবিষ্কারের একটা হিসাব ছিল। ওই সময় যারা আবিষ্কার করছে, এটা হিসাব করে বের করছে, তাদের একটু সময় লাগছে বের করতে। এখন গোল্ডেন রেশিও যে বের করছে, মনে করেন যে ফিবোনাক্কি ধারা যেটা আছে, ফিবোনাক্কি ধারার সাথে কিছুটা মিলে। আমাদের মোবাইলের স্ক্রিনের রেশিও গুলো দেখবেন, এখন মোবাইলটা চলতেছে, এই স্ক্রিন রেশিওটা হচ্ছে 16:9। যদি এটা ঘুরাই ধরেন, এটা হচ্ছে 16:9। দেখেন স্ক্রিন রেশিওটা, আমাদের স্ক্রিন রেশিওটা হচ্ছে 16:9। 16:9 কিন্তু গোল্ডেন রেশিও এর কাছাকাছি। গোল্ডেন রেশিও হচ্ছে ঠিক একটা আয়তাকার ক্ষেত্র বলতে পারেন, যে ক্ষেত্রফল একটু লম্বা কিন্তু। বলেন তো, আপনি একটা ভিডিও চালাইছেন, সেই ভিডিওটা আপনার এভাবে দেখতে ভালো লাগবে, পুরোটা জুড়ে একটা ভিডিও চলতেছে, নাকি এভাবে দেখতে ভালো লাগবে? ভিডিওটা আপনার এভাবে দেখতে ভালো লাগবে, কারণ আমাদের দুই দিকে দুইটা চোখ। এখন যার একটা চোখ নাই, সে কিন্তু এভাবে লম্বালম্বি দেখেও মজা পাবে না, এভাবে দেখেও মজা পাবে না। যার একটা চোখ, সে কিন্তু এটা যদি বর্গাকার একটা স্ক্রিন হয়, সেটাতে সে খুব ভালো দেখতে পারবে। বুঝতে পারছেন? তার একটা চোখ, সে এক চোখে যদি একটা বর্গাকার স্ক্রিন হয়, সেটা ভালো দেখতে পারবে। যেহেতু আমাদের দুইটা চোখ, দুই দিকে স্ট্রেস, তার মানে আমরা যদি এদিকে একটু বাড়াই স্ক্রিনটা তৈরি করি, তাহলে এই স্ক্রিনে আমরা খুব ভালো সবকিছু দেখতে পারবো। আগে যে আমরা টেলিভিশন গুলো দেখছি ছোটবেলা, সেই টেলিভিশন গুলো দেখবেন স্ক্রিন সাইজ ছিল এইরকম, স্কোয়ার সাইজ। এখন যত মনিটর আছে, যত স্ক্রিন আছে, সব দেখবেন এই সাইজ, মানে আয়তাকার ক্ষেত্র, একটু লম্বা, তাই না? আর এটা গোল্ডেন রেশিওর কাছাকাছি, এটা মানুষ সব থেকে বেশি পছন্দ করে। এখন বলেন, পাইয়ের ব্যাপক প্রয়োজনীয়তা আছে, গোল্ডেন রেশিওর কোনো প্রয়োজনীয়তা নাই। গোল্ডেন রেশিও আমাদের জীবনে কোথাও কোনো কাজে লাগে না। এটা নিয়ে আপনি ইউটিউবে ভিডিও সার্চ দিলে খুব বেশি ভালো ভিডিও পাবেন না। এই ইন্ডিয়ানরা, বাংলাদেশিরা এখানে কয়েকটা ভিডিও টিডিও পাবেন, বাইরের কান্ট্রির তেমন ভিডিও পাবেন না, কারণ বাইরের কান্ট্রি এগুলো নিয়ে কখনো মানে মাতামাতি করে না, এটার প্রয়োজন নাই বেশি। ঠিক আছে, এটা আমাদের জীবনে কোথাও তেমন কোনো কাজে লাগে না। এখন গোল্ডেন রেশিওটা কি? গোল্ডেন রেশিও ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে। ঠিক আছে, যেহেতু আপনারা গণিত করতেছেন নিবন্ধনের জন্য, অল্পতেই বুঝেন। এই যে একটা রাশি, এই যে একটা রাশি, মনে করেন এই রাশিটাকে আমি 2 ভাগ করলাম, এখানে ভাগ করলাম, বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কিন্তু গোল্ডেন রেশিও। এখন এটা মনে করেন দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, এটার দৈর্ঘ্য কত? 1 কিলোমিটার। আর এইটার দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল। 1 কিলোমিটার মানে কি? 1000 মিটার, বা 1 কিলোমিটার মানে 1 কিলোমিটার। এটা হচ্ছে আমার 1 মাইল। দেখেন এটা হলো 1 মাইল, এটুকুনের দৈর্ঘ্য 1 কিলোমিটার, আর এটুকুনের দৈর্ঘ্য হচ্ছে 1 মাইল। 1 মাইল মানে হচ্ছে 1.618 কিলোমিটার। তাহলে এটা হচ্ছে আমার 1 কিলোমিটার, আর এটা হচ্ছে 1 মাইল। আর 1 মাইল মানে হচ্ছে 1.618 কিলোমিটার। বোঝার সুবিধার্থে এভাবে মনে রাখবেন, এটাই গোল্ডেন রেশিও।
ঠিক আছে, গোল্ডেন রেশিওর মান হচ্ছে 1.6180339, আরো আছে অনেক ইরেশনাল নাম্বার চলতে থাকবে এভাবে পাইয়ের মতো। তাহলে কি বুঝলেন, গোল্ডেন রেশিওর মান হচ্ছে ছোট অংশ যদি 1 হয়, বড় অংশ হবে 1.618। ঠিক আছে, এই রেশিওতে। এখন আমরা কিলোমিটার দিয়ে হিসাব করলাম। ঠিক আছে, আমরা কিন্তু জানি 1 কিলোমিটার এটা হলো আমার 1 মাইল। এই মাইল, 1 মাইল মানে কি 1.61 কিলোমিটার। তো বোঝার সুবিধার্থে আমি 1.618 দিয়েছি, একটু সামান্য বাড়াই দিয়েছি, একই প্রায়, তেমন পার্থক্য নাই কিন্তু। তাহলে 1 কিলোমিটার আর এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1 কিলোমিটার, আর এটুকুর দৈর্ঘ্য হচ্ছে 1.618 কিলোমিটার, দুইটাই কিলোমিটার। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে 1 কিলোমিটার এবং 1 মাইল এর রেশিও হচ্ছে গোল্ডেন রেশিও। 1 কিলোমিটার মানে হচ্ছে 1 কিলোমিটার, আর 1 মাইল মানে হচ্ছে 1.618 কিলোমিটার। তাহলে এটাও কিলোমিটার, এটাও কিলোমিটার, এটা হলো আমার গোল্ডেন রেশিও। ঠিক আছে, এখন গোল্ডেন রেশিও কেন গুরুত্বপূর্ণ? কারণ গোল্ডেন রেশিওতে দেখেন, গোল্ডেন রেশিও ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আপনাদের তো দরকার নেই, যেটুকুন দরকার শুধু সেটুকুন দেখেন। আপনি, এটা হচ্ছে আমার ছোট বাহু, এটা হচ্ছে আমার বড় বাহু। বড় বাহুর সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, এই বড় বাহুর সমান করে একটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, এই যে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম এই বাহুর সমান করে, মানে এটা যদি এ হয়, এটাও এ, এটাও এ, এটাও এ, বাকিটুকুন আপনি অ্যাড করে দেন। তাহলে আগে ছিল কি বর্গক্ষেত্র, এবার হলো কি আয়তক্ষেত্র। এবার দেখেন, এই যে হলো একটা আয়তক্ষেত্র, এটা একটা কি হয়েছে আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের, ঠিক আছে, আয়তক্ষেত্রের মধ্যে একটা আছে বর্গক্ষেত্র, একটা আছে আয়তক্ষেত্র, দুইটা মিলে হলো একটা আয়তক্ষেত্র। আবার এই আয়তক্ষেত্রের বাহুটাকে আমি যদি গোল্ডেন রেশিওতে ভাগ করি, এটা হবে 1, এটা হবে 1.618, এই অনুপাতে ভাগ হবে। এখন এটা আপনি অ্যাড করে দেন, দিলেন, অ্যাড করে দেওয়ার পরে দেখেন এখান থেকে যে অনুপাতে কেটে নিয়েছেন বর্গ, বর্গ আমি কেটে নিলাম, তাহলে এটা বর্গ বাদ দিলাম, আমার থাকলো কি একটা আয়তাকার, একটা আয়তক্ষেত্র আছে। এই আয়তক্ষেত্রকে 1 এবং 1.618 আকারে ভাগ করেন এই আয়তের দৈর্ঘ্যকে, তাহলে মনে করেন এখানে আমি কাট করলাম, এটার দৈর্ঘ্য হলো 1, এটার দৈর্ঘ্য হলো 1.618, এই অনুপাতে ভাগ করেন। তাহলে এই যে আয়তক্ষেত্রে, আয়তক্ষেত্রের প্রস্থ কত, এই প্রস্থ, আয়তক্ষেত্রের এই প্রস্থের সমান করে আপনি একটা বর্গক্ষেত্র কেটে নেন, তাহলে আপনার এখানে আরেকটা আয়তক্ষেত্র থাকবে। এই আয়তক্ষেত্রে, এই যে আয়তক্ষেত্র আছে দেখেন, এই যে আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের যে প্রস্থ, এই যে প্রস্থ, এটা হচ্ছে আমার প্রস্থ, তাই না? এই প্রস্থের সমান করে একটা বর্গক্ষেত্র কেটে নেন, যেটা থাকবে সেটা একটা আয়তক্ষেত্র। এবং এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের যে রেশিও, এখানে যতগুলো আয়তক্ষেত্র পাইছি এর দৈর্ঘ্য প্রস্থের যে রেশিও, সব রেশিও একই রেশিও, ওই যে প্রথম যে বড় আয়তক্ষেত্র ছিল সেইটা। এগুলো আরো অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে। আরো অনেকগুলো ব্যাখ্যা ছিল, কি কি যেন, রাখেন একটা সেকেন্ড। গোল্ডেন রেশিও নিয়ে আমার কাছে প্রচুর ব্যাখ্যা ছিল, যদি এগুলো খুব দরকার হয় না, ঠিক আছে। দেখেন, এটা একটা আয়তক্ষেত্র, মনে করেন গোল্ডেন রেশিওতে আয়তক্ষেত্রটা আছে, তাহলে আপনি কি করবেন, একটা বর্গক্ষেত্র কাটবেন। এই এই তাহলে আয়তক্ষেত্র যে দৈর্ঘ্য পেলেন, এই দৈর্ঘ্যের উপর আপনি আরেকটা বর্গক্ষেত্র অঙ্কন করেন, তাহলে এবার আপনি লম্বা একটা আয়তক্ষেত্র পেলেন। এই আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য আছে, এই দৈর্ঘ্যের উপর আপনি আরেকটা আয়তক্ষেত্র আঁকেন, তাহলে আবার আরেকটা আয়তক্ষেত্র পাবেন। এই আয়তক্ষেত্রে যে দৈর্ঘ্য আছে, সেই দৈর্ঘ্যের উপর আপনি আরেকটা বর্গক্ষেত্র আঁকেন, তাহলে আপনি আবার একটা আয়তক্ষেত্র পাবেন। এখানে যতগুলো আয়তক্ষেত্র আছেন, সবগুলো আয়তক্ষেত্রের যে সমান রেশিওতে আছে, প্রত্যেকটা আয়তক্ষেত্র সমান রেশিওতে আছে। আর প্রত্যেকটা আয়তক্ষেত্রের যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা আপনার কাটতে হবে 1 এবং 1.618। যদি এর থেকে বেশি কম কাটেন, তখন আপনি একটা আয়তক্ষেত্র থেকে দুইটা আয়তক্ষেত্রে গেলেই এরপরে দেখবেন আগের রেশিওতে নাই। দেখবেন প্রথম একটা আয়তক্ষেত্র হলো, তারপর একটা আয়তক্ষেত্র হলো, তারপর একটা বর্গক্ষেত্র হয়ে গেছে।
বুঝতে পারছেন? যাকে এগুলো নিয়ে আর ব্যাখ্যা না করি, একটা সেকেন্ড, এত বড় কমেন্ট দিয়েছেন কি আল শহরের ভাই? এগুলো ওই যে বলে যে স্থাপত্য শিল্পে টিল্পে কোথায় কি কাজে লাগে, আপনি পুরো পৃথিবী ঘুরে দেখবেন কোথাও কোনো স্থাপত্যে কোনো কিছুতে, মানে আপনার যখন মনে যদি প্রেম জাগে, আপনার সুখ সুখ লাগে, আপনি যা দেখেন তাইতেই সুখ লাগে। তো আপনি যদি গোল্ডেন রেশিও নিয়ে খুব কিছু চিন্তা করেন, তাহলে আপনি যেখানে যা দেখবেন সবকিছুর মধ্যে গোল্ডেন রেশিও খুঁজে পাবেন। ঠিক আছে? পৃথিবীতে বিজ্ঞানে বলেন কোথাও গোল্ডেন রেশিও কোনো কাজে লাগে না। কোথাও আপনি বাংলাদেশের পুরো সারা বাংলাদেশের কোথাও দেখাতে পারবেন যে এখানে একটা গোল্ডেন রেশিও ব্যবহার করে সরকার একটা কাজ করছে, বা একজন অঙ্কবিদ একটা গোল্ডেন রেশিও ব্যবহার করে একটা কাজ করছে, মানে গোল্ডেন রেশিওর তেমন ব্যবহার নাই। ঠিক আছে? খুব দুই একজন ব্যক্তি দুই একটা কর্মকাণ্ড একটু গোল্ডেন রেশিও ব্যবহার করে করছে। ঠিক আছে? এখন এখানে কি বলছে বলেন, আবার দেখেন, এবার আসেন মূল ব্যাখ্যায়। আমাদের অঙ্কে আসে, এই অঙ্ক, এই যে একটা রেখা, গোল্ডেন রেশিওতে আমি রেখাটাকে ভাগ করব। কিভাবে ভাগ করব? ঠিক এইভাবে ভাগ করব যে এদিকে যদি আমার 1 কিলোমিটার যায়, তাহলে এদিকে যাবে 1 মাইল, মানে 1.618 কিলোমিটার। এটা হচ্ছে 1 কিলোমিটার, এটা হচ্ছে 1.618 কিলোমিটার। ঠিক আছে? এভাবে ভাগ করলাম, তাহলে এটা হলো আমার গোল্ডেন রেশিও। এখন এই রেখাটাকে ঠিক আমি এরকম একটা আয়তক্ষেত্র অঙ্কন করি। এখন দেখেন, এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় আমার বি, গোল্ডেন রেশিও আপনাদের মনে হয় প্রাইমারি নিবন্ধনে আসবে না, তবে গোল্ডেন রেশিওর জনপ্রিয়তা এখন বাড়তেছে, গোল্ডেন রেশিও আসতেও পারে, যেহেতু এটা 24তমতে আসছে। রিসেন্টলি গোল্ডেন রেশিও নিয়ে একটু আলোচনা হচ্ছে। ঠিক আছে? এটা যদি হয় আমার এ আর এটা যদি হয় আমার বি, দেখেন এই যে একটা ত্রিভুজ, এই যে একটা, এখানে কয়টা ত্রিভুজ আছে বলেন? একটা ত্রিভুজ আছে। এখন এই ত্রিভুজটার মাঝখানে মনে করেন আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। এখন মোট এখানে কয়টা ত্রিভুজ হলো বলেন? প্রথমে বড় একটা, তারপরে এই যে একটা, তারপরে এই যে একটা, তাহলে এখানে ত্রিভুজ আছে আমার 3টা, তাই না? 3টা ত্রিভুজ আছে। ঠিক তেমনি এখানে কয়টা রেখা আছে বলেন? রেখা মানে কি? রেখা মানে যার প্রান্ত বিন্দু থাকে। তাহলে এখানে কয়টা রেখা আছে বলেন? এখানে দেখেন কয়টা রেখা আছে, আমি বলি, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তাহলে এ বি একটা রেখা। বলছে পি কিউ আর, এটা হলো আমার পি, এটা হলো আমার কিউ, এটা হলো আমার আর। এখানে কয়টা রেখা আছে? এখানে দেখেন পি কিউ একটা রেখা আছে, পি আর একটা রেখা আছে, আর হচ্ছে আর কিউ বা কিউ আর, কিউ আর একটা রেখা। পি কিউ একটা রেখা মানে বড় রেখা, পি আর একটা রেখা মানে মাঝারি যে রেখাটা, আর কিউ একটা রেখা। মোট এখানে 3টা রেখা আছে। এই 3টা রেখার মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড়, এটা হচ্ছে মেজো, এটা হচ্ছে ছোট। মানে যদি এমন হয় এক্স ইস টু ওয়াই ইস টু জেড, আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। তার মানে এই পি কিউর মান যদি হয়, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, আবার দেখেন এটা পরে আসে, এই গোল্ডেন রেশিওটা আমরা এভাবে লিখতে পারি যে পি কিউ বাই পি আর সমান পি আর বাই কিউ আর। বড় রেখা বাই মেঝো রেখা, মেঝো রেখা বাই ছোট রেখা। মনে রাখার সব থেকে সহজ টেকনিক, বুঝছেন? এখন কি বলছে দেখেন, পি কিউ মানে কি? এটা যদি আমি এ ধরি, এটা যদি আমি বি ধরি, তাহলে উপরে হচ্ছে পি কিউ, পি কিউ মানে এ বি, উপরে হচ্ছে এ প্লাস বি, আর নিচে হচ্ছে পি আর, পি আর মানে এ, পি আর মানে এ, কিউ আর মানে বি। তাহলে এ প্লাস বি বাই এ সমান এ বাই বি, এটা হচ্ছে গোল্ডেন রেশিওর থিওরি বা সূত্র। আর এই গোল্ডেন রেশিওর মান হচ্ছে 1.618। গোল্ডেন রেশিওর থিওরি কি? গোল্ডেন রেশিওর থিওরি হচ্ছে এ প্লাস বি বাই এ সমান এ প্লাস বি বাই এ সমান এ বাই বি। এভাবে যদি কোনো রেশিও থাকে এ প্লাস বি বাই এ সমান এ বাই বি, এটা হচ্ছে গোল্ডেন রেশিও। ঠিক আছে? যেখানে এ প্লাস বি হচ্ছে মানে পি কিউ। শুরু থেকে আমরা আর একবার একটু আসি, দেখেন এই যে একটা রেখা,
রেখাটাকে আমি গোল্ডেন রেশিওতে কাট করছি, এই প্রশ্নে যা আছে। এটা পি, এটা কিউ, এটা আর। এখানে তিনটা রেখা আছে। প্রথম রেখাটা হচ্ছে পি কিউ, তারপর একটা রেখা হচ্ছে পি আর, তারপর একটা রেখা হচ্ছে কিউ আর। কিউ আর এটা সবচেয়ে বড়, তারপরে মেজো, এটা হচ্ছে ছোট। আমরা বলতে পারি বড় বাই মেজো সমান মেজো বাই ছোট। মানে তিন বোন আছে, এক্স ওয়াই জেড। এক্স বড়, ওয়াই তারপর হচ্ছে জেড। আমরা এটাকে লিখতে পারি এক্স বাই ওয়াই সমান ওয়াই বাই জেড। যেমনটি 110, 1, 1000, 10,000। এটাকে আমরা লিখতে পারি 10,000 বাই 1000 বা 1000 বাই 100 বা 100 বাই 10 বা 10 বাই 1। বড় বাই মেজো, মেজো বাই সেজো, সেজো বাই নোয়া, নোয়া বাই ছোট। ঠিক আছে, তাহলে বলেন এখানে আমার কয়টা রেখা? তিনটা রেখা। একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা। তার মানে বড় রেখা, মেজো রেখা, ছোট রেখা। বড় রেখা বাই মেজো রেখা, মেজো রেখা বাই ছোট রেখা। এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিও। এখন আমি এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, দেখেন এই রেখাটাকে আমি যদি এ ধরি, এই রেখাটাকে আমি যদি বি ধরি, তাহলে আমার পি কিউ মানে এ বি, মানে এ প্লাস বি বাই এ সমান এ বাই বি। এটা হচ্ছে আমার গোল্ডেন রেশিওর থিওরি। মানে এইটাই হলো আমার গোল্ডেন রেশিও। গোল্ডেন রেশিওর মান কত? গোল্ডেন রেশিওর মান হচ্ছে 1.618। তার মানে এ বাই বি সমান 1.618। দেখেন এই যে এ মানে কি? পি আর। এই যে পি আর, পি আর ইজ টু কিউ আর বলছে যে, দেখেন কি বলছে প্রশ্নে, কি বলছে প্রশ্নে বলছে যে এইটা সমান, যদি এইটা হয় তাহলে অনুপাতের মান কত? এইটা সমান হলে এইটা, তার মানে আমাদের এইটার মান বের করলে হবে, এইটার দরকার নেই। এইটা সমান এইটা, তার মানে এইটার মান বের করলে হবে। এখানে দুইটা অনুপাত, এই অনুপাত সমান এই অনুপাত, তাহলে এই অনুপাত বাদ দিয়ে দেন। আমার এই অনুপাতটার মান বের করলেই হবে। বলছে এই অনুপাতটার মান কত? পি আর এর মান, পি আর মানে হচ্ছে এ আর কিউ আর মানে হচ্ছে বি। তাহলে এটা আমি মুছে ফেললাম। দেখেন পি আর আর নিচে হচ্ছে কিউ আর। পি আর এর মান কত? এ। কিউ আর এর মান কত? বি। এ বাই বি সমান 1.618। এই 1.618 এর নিচে 1 আছে। তার মানে আমরা বলতে পারি, এটুক থেকে আমরা কি বলতে পারি? এ ইজ টু বি সমান 1.618 ইজ টু 1 ডিভাইডেড বাই মানে ইজ টু, ভাগ মানে ইজ টু। তার মানে এ ইজ টু বি মানে হচ্ছে পি আর ইজ টু কিউ আর, আর পি আর ইজ টু কিউ আর এর মান হচ্ছে 1.618 ইজ টু 1। এই নিচের 1টা আমার ডানে নিয়ে আসছে, ভাগ মানে ইজ টু, উঠায় উপরে দিয়ে দিছি। ঠিক আছে, তাহলে পি আর ইজ টু কিউ আর সমান হচ্ছে 1.618 ইজ টু 1, মানে ওই রেখাটা। এখন প্রশ্নের মধ্যে আসেন, দেখেন যখনই আমি বুঝলাম যে এটা গোল্ডেন রেশিও, তখন আমাকে মান বের করতে বলছে কি? দেখেন এটা যদি আমার 1 হয়, এটা হবে 1.618। তার মানে এটা বলছে পি, এটা হলো আমার কিউ, এটা হলো আমার আর। কিসের মান বের করতে বলছে? এইটার মান। পি আর ইজ টু কিউ আর সমান, পি আর এর মান কত? 1.618, 1.618। কিউ আর এর মান কত? কিউ আর এর মান হচ্ছে 1। এটাই আনসার। ঠিক আছে, পি আর ইজ টু কিউ আর সমান 1.618 ইজ টু 1। এখন দেখেন গোল্ডেন রেশিও দিয়ে দিল। যদি বলে আপনাকে যে যদি বলে আপনাকে পি আর ইজ টু পি কিউ এর মান কত, এই অনুপাতের মান কত, তাহলে পি আর এর মান কত? পি আর এর মান হচ্ছে 1.618 আর 1 মানে 2.618, 2.618। পি কিউ এর মান কত? পি কিউ এর মান হচ্ছে
1.618, এই অনুপাত, তাই না? আপনাকে যদি বলে যে গোল্ডেন রেশিও দিয়ে আপনাকে বললো যে কিউআর ইস টু, মনে করেন যে, অথবা কিউআর ইস টু পিকিউ, কিউআর ইস টু পিকিউ এর মান কত? কিউআর এর মান কত? 1, পিকিউ এর মান কত? 1.618, তাহলে এই অনুপাত জাস্ট উল্টে যাচ্ছে। আশা করি বুঝছেন, যারা বুঝেন নাই আশা করি যারা বুঝছেন তারা বুঝছেন, যাদের মাথার উপর দিয়ে গেছে তারা পরবর্তীতে আস্তে আস্তে ভিডিও লেসনটা দেখেন। গোল্ডেন রেশিও নিয়ে আরো সুন্দর ব্যাখ্যা আছে, তবে এগুলো আসলে বাস্তব জীবনে কোথাও তেমন কোনো কাজে লাগে না, দরকার নেই। আজকে গণিত করাতে এসে গোল্ডেন রেশিও করাতেই আমার প্রচুর সময় চলে গেল, অথচ এইগুলো না বোঝাই আমি যদি সোজা এই গণিতটা লিভ করে অন্য গণিতে যেতাম তাহলে ভালো হতো, অথবা এই গণিতটাই যদি বোঝাতাম আমি একেবারে সংক্ষেপে বুঝাই দিতাম তাহলে হয়ে যেত। এই গণিতটা খেয়াল রাখেন, এইগুলো আসতে পারে। গোল্ডেন রেশিও এখন খুব আলোচিত, ঠিক আছে? যখনই আপনি এই ধরনের একটা প্রশ্ন দেখলেন যে পি কিউ ইস টু পি আর সমান পি আর ইস টু কিউ আর, আবার এখানে বলে দিচ্ছে প্রথমে পি কিউ রেখাংশ আর বিন্দুতে এমন ভাবে বিভক্ত হলো যেন যেখানে পি আর বড়, প্রথমটা বড়। যদি বলে কিউ আর বড়, সেটা বলবে না, কিউ আর বড় হলে মানে এদিকের লেখাটা বড় হবে, যদি এতটা পেঁচাবে না প্রাইমারি নিবন্ধনে, ঠিক আছে? তাহলে আপনাকে জাস্ট পি আর এবং কিউ আর এর অনুপাত বের করতে বলছে। দেখেন এটাই শেষ, পি কিউ আর, এটার মান হচ্ছে 1 কিলোমিটার, এটার মান হচ্ছে 1.618। পি আর পি আর ইস টু কিউ আর, এটা কিউ ছিল, এটা কিউ ছিল, এটা আর ছিল। পি আর মানে 1.618, কিউ আর মানে 1, তার মানে অনুপাত হচ্ছে 1.618:1, এটা অ্যান্সার। তার মানে এখন কিন্তু এটা দেখছেন 10 সেকেন্ডে হয়ে গেল, তাই না? বুঝছেন না? এখন বুঝছেন। এখন এই গণিত যদি আপনি আসে 10 সেকেন্ডে করতে পারবেন। এই 10, 15, 20 মিনিট ধরে যা কিছু বোঝালাম এটা অনেক বুঝাইছি। আরো সুন্দর করে বোঝাতে পারতাম যদি আমার হাতে তারা না থাকতো, কারণ আমার হাতে আরো অনেক গণিত আছে না, করাতে হবে। আমি যদি শুধু গোল্ডেন রেশিওটা ব্যাখ্যা করতাম তাহলে গোল্ডেন রেশিও ব্যাখ্যা করতে 1 ঘন্টা সময় লাগবে, বিভিন্ন চিত্রের মাধ্যমে বিভিন্ন ব্যাখ্যা করা যায়, তবে গোল্ডেন রেশিও অপ্রয়োজনীয়, ঠিক আছে? আর ইউটিউবে যদি ভিডিও দেখেন, কোথাও আমি অনেক ভিডিও দেখছি গোল্ডেন রেশিও, কোনো একটা সিঙ্গেল ভিডিও আমাকে গোল্ডেন রেশিও বোঝাইতে পারে নাই। অনেকগুলো ভিডিও দেখার পরে আমি গোল্ডেন রেশিও বুঝতে পারছি। কোনো একটা সিঙ্গেল ভিডিও 20 মিনিটের ভিডিও দেখছি টানা, আমাকে গোল্ডেন রেশিও বোঝাইতে পারে নাই। কিন্তু আমি যদি একটা ভিডিও দিই আপনাকে, আপনি একটা ভিডিওর মধ্যে গোল্ডেন রেশিও বুঝে যাবেন। তবে আদিমকালে মানুষ এই গোল্ডেন রেশিও বাইর করতে গিয়া প্রচুর সময় খাটাইছে। বর্তমানে আধুনিক বিজ্ঞান চলে আসছে, গুগল চলে আসছে, জেমিনি চলে আসছে, চ্যাট জিপিটি চলে আসছে। আপনি যদি জাস্ট এক ক্লিক করে বলতেন যে আমাকে এরকম একটা রেশিও বের করে দাও, যেখানে আমি একটা রাশিকে এমন ভাবে কাটবো যেন এই কাটা অংশের উপর বর্গক্ষেত্র আঁকলে যে আয়তক্ষেত্রটা হয়, বর্গক্ষেত্র যদি কেটে নেই তাহলে যে আয়তক্ষেত্রটা হয় ওই আয়তক্ষেত্র যেন পূর্বের আয়তক্ষেত্রের সমান রেশিওতে হয়। তাহলে চ্যাট জিপিটি বা গুগল আপনাকে সাথে সাথেই বলে দিত যে তোমাকে এই রাশিটা এভাবে কাটতে হবে। কিভাবে কাটতে হবে? এমন ভাবে কাটবা যেন একদিকে 1 মিটার যায় আর একদিকে 1.618 মিটার যায়। এভাবে যদি কাটো তাহলে তুমি যতগুলো বর্গক্ষেত্র আঁকো, এখানে বর্গক্ষেত্র আঁকো, তাহলে এখানে তোমার আয়তক্ষেত্র হবে। বর্গক্ষেত্রটা মুছে ফেলো, তুমি এখানে আবার যে এই যে প্রস্থ আছে না, এই প্রস্থ সমান করে তুমি এদিক থেকে যদি মনে করো যে একটা বর্গক্ষেত্র নাও, তাহলে যে আয়তক্ষেত্রটা থাকবে ওই আয়তক্ষেত্রটা পূর্বের আয়তক্ষেত্রের সমান রেশিওতে হবে। মানে এগুলো এখন আধুনিক বিজ্ঞানে এগুলো সেকেন্ডের কাজ, অথচ এইগুলো নিয়ে আদিম যুগে মানুষ ঘন্টার পর ঘন্টা সময় কাটাইছে যে কিভাবে করলে এটা সমান রেশিওতে থাকে, সমান রেশিওতে চলতে থাকবে। একবার বর্গ কাটবা, আবার আয়তক্ষেত্র হবে, পূর্বের আয়তক্ষেত্রের সমান রেশিওতে হবে, আবার বর্গ কেটে নিবা, যে আয়তক্ষেত্র থাকবে ঠিক পূর্বের আয়তক্ষেত্রের সমান রেশিওতে হবে। যতবার তুমি বর্গ কাটবা তোমার যতবার আয়তক্ষেত্র আসবে, সব আয়তক্ষেত্রগুলো, শুরুতে এত বড় একটা আয়তক্ষেত্র ছিল, দেখেন শুরুতে আপনার এত বড় একটা আয়তক্ষেত্র ছিল যার দৈর্ঘ্য ছিল গোল্ডেন রেশিওতে, এটা কাটতে 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 শেষে এসে আপনার ঠিক ছোট একটা আয়তক্ষেত্র দাঁড়াইছে।
তার রেশিও ঠিক ওই একই রেশিও, মানে দেখতে ঠিক একই রকম। বলতে পারি এটা 16:9, তাহলে এটা হলো আমার 16:9, এই রেশিওতে আছে। আমাদের মোবাইল স্ক্রিন কিন্তু গোল্ডেন রেশিওতে বানানো, দেখছেন 16:9, 16:9। আমার ডিজিটাল বোর্ড 16:9, কম্পিউটারের মনিটর 16:9। এই 16:9 মানে কিন্তু দেখেন 16কে 9 দিয়ে ভাগ দিলে ওই 16কে 9 দিয়ে ভাগ দিলে 1.618 আসে, মানে গোল্ডেন রেশিও। ঠিক আছে, আমাদের চোখ দুই দিকে বিস্তৃত, যার কারণে আমরা ঠিক এরকম একটু লম্বা কোনো কিছু দেখতে পছন্দ করি। ঠিক আছে, আর আমরা যে জিনিসটা আমাদের মানে গোল্ডেন রেশিওতে কোনো কিছু যদি এই আয়তাকার ক্ষেত্র তৈরি করে, সেটা আমাদের চোখে সব থেকে ভালো লাগে। যদি আপনার স্ক্রিনটা, মোবাইলের স্ক্রিনটা আজকে আমি এইরকম করে দেই, আপনার ভালো লাগবে না, কারণ আপনি এইরকম দেখতে অভ্যস্ত, এইরকমই আপনার চোখে ভালো লাগে। আপনাকে যদি আমি মোবাইলের স্ক্রিনটা দিই এরকম, এই স্ক্রিনকে আপনার ভালো লাগবে? লাগবে না। এটা ভালো লাগবে যার এক চোখ নাই, তার জন্য ভালো লাগবে। ঠিক আছে, এই জন্য গোল্ডেন রেশিওতে যা কিছু তৈরি করা হয় তা একটু দেখতে ভালো লাগে। এই যেখানে ব্যাখ্যা দেওয়া আছে। ধুর, এক গোল্ডেন রেশিওতে সময় চলে গেল। গোল্ডেন রেশিও আমাদের জীবনে কোথাও কোনো কাজে লাগে না, এই জন্য গোল্ডেন রেশিও আমার মনে হয় বাদ দেওয়া উচিত। এটা নিয়ে সময় নষ্ট। গোল্ডেন রেশিও বোঝাতে গেছি, তাই না? আবার একটা জিনিস আছে, অপশনগুলো কিন্তু দেখেন, অপশনগুলো কিন্তু 1.618:1, আরেকটা আছে 1:1.618। দুইটা কিন্তু একই রকম দেখতে, পরীক্ষার হলে যেন ভুল না করেন। এটা কিন্তু 2, যেখানে প্রথমটার মান বড়, এটা কিন্তু 2, যেখানে পরেরটার মান বড়। আপনাকে বলছে পি কিউ রেখাংশ, দেখেন আপনাকে বলছে পি কিউ রেখাংশ আর বিন্দুতে ছেদ করলে যেখানে আর পি আর বড়, পি আর বড়, তা আপনাকে বলছে পি আর টু কিউ আর এর মান কত। এই রেখার মধ্যে কোনটা বড় বলেন? পি আর বড়। আপনাকে যেটা বের করতে বলছে, প্রথমে পি আর দিছে, তার মানে প্রথমে বড়টা আসবে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 1.618, কোনটা বড়? এইটা বড়, তাহলে এইটা আগে আসবে। যদি এটা ঘুরাইয়ে দেয় যে আর বিন্দুতে ছেদ করলো যেখানে পি আর আর কিউ থেকে ছোট, এইটা বড়, তাহলে এটার মান যদি 1 হয়, এটার মান 1.618। এক্ষেত্রে আপনাকে যদি বলে পি আর ইস টু কিউ আর, তাহলে 1:1.618। পরেরটা বড়, তার মানে আপনার অ্যান্সারও পরেরটা বড় হবে। এটা হলো 1.618, এটা বড়। এই হচ্ছে অনুপাত। অনুপাত বুঝতে হবে, জীবনে প্রতি ক্ষেত্রে প্রচুর কাজে লাগবে। অনুপাতের ক্লাসে অনেক সুন্দর করে অনুপাত বুঝাইছি, আবার খুব শীঘ্রই সামনে অনুপাতের ক্লাস আসতেছে। আলহামদুলিল্লাহ, গোল্ডেন রেশিও অনেক ভালোভাবে বুঝতে পারছি। গোল্ডেন রেশিও আরো একটু ব্যাখ্যা আছে, ঠিক আছে? ওই যে ছবি আঁকে না, কিভাবে আস্তে আস্তে সাইডে বাড়ে, কিভাবে আস্তে আস্তে সাইডে ছোট হয়। একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুটি 30° ও 60°, ত্রিভুজটি বাহু তিনটির অনুপাত কত? অ্যান্সার দেন। অনেক সুন্দর করে বুঝাইছি। কোথায় বুঝাইছি? ত্রিকোণমিতিক অনুপাতের সাহায্যে দূরত্ব নির্ণয়, ওখানে খুব সুন্দর করে এগুলো বুঝাইছি। প্রত্যেকটা গণিতের ভিতরে যে কত সুন্দর সুন্দর ব্যাখ্যা থাকে, এগুলো তো আমরা জানি বিধায় ব্যাখ্যা দিতে পারি। দেখেন কি জানো, স্যারকে দেখলাম পরশুদিন, যে বললাম জ্যামিতি ক্লাস নিতে, খুব বিরক্তি লাগছে আমার দেখে, তারপরে আমি গণিত ছেড়ে আসতে। এটার অনুপাত আপনি কি বলছেন? একটা ত্রিভুজ যার তিনটা কোণ, বুঝেন, আস্তে আস্তে বুঝুন। একটা ত্রিভুজ যার তিনটা কোণ, একটা 30, একটা 60। তাহলে এটা হলো আমার 30, তাহলে এটা 60, তাহলে এটা মাস্ট 90। বলছে বাহুগুলোর অনুপাত কত? তো আমি আমাদের যে নিবন্ধনে বুঝাইছি, তাই না? সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের মাঝখানে একটা বিন্দু নেন, এই বাহুটার দৈর্ঘ্য হবে 2, এটা হবে 1, এটা হবে 2। পিথাগোরাসের সূত্র অনুযায়ী এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা কত?
এটা হচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস 1 এর স্কোয়ার তার রুট, মানে 4 মাইনাস 1 তার রুট মানে 3 এর রুট, মানে এটা হচ্ছে আমার √3। পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই সমকোণী ত্রিভুজের অতিভুজের মান 2 হলে লম্ব যদি 1 হয় তাহলে অপর বাহু √3। এই তো শেষ। তো বলছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটি 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি হলে বাহু তিনটির অনুপাত কত? বাহু তিনটির অনুপাত হবে 1:2:√3। বুঝছেন? মানে এই বাহুটার দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, এই বাহুটার দৈর্ঘ্য হবে 20 মিটার, এই বাহুটার হবে 10√3 মিটার। এটাকে 10 গুণ করছি, এটাকে 10 গুণ করছি, এটাকে 10 গুণ করছি। তাহলে বলেন অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 1/2√3, 1/2√3 অথবা 2/1√3 অথবা √3/1/2, যে কোনোটা হতে পারে। ঠিক আছে, যে কোনোটাই হতে পারে। শুধু বলছে তিনটা বাহুর অনুপাত কত। আমাকে তো বলেন এই কোনটা আগে কোনটা পরে। তবে এখানে একটা কথা আছে, কোনটা আগে কোনটা পরে সেটা আমরা যদি নির্ধারণ করতে চাই তাহলে কিভাবে নির্ধারণ করব? 30 ডিগ্রি বলছে, 30 ডিগ্রি বিপরীত বাহু আগে আসবে 1। 60 ডিগ্রি বলছে, 60 ডিগ্রির বিপরীত বাহু আসবে √3। তাহলে আমার বাকি থাকলো আরেকটা 90 ডিগ্রি। এই যে 90 ডিগ্রি, 90 ডিগ্রির বিপরীত বাহু 2, তাহলে এই হচ্ছে 2। তাহলে আমার অনুপাত হলো 1:√3:2, 1:√3:2, মানে 1 নম্বর অ্যান্সার। 1:, এখানে কিন্তু নাই একটাও, দেখছেন? 1:√3:2, এটাই হলো আমার অ্যান্সার। এটা অনুযায়ী যদি এটা অপশনে না থাকতো তাহলে আমার এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, এটাও অ্যান্সার হবে, সবগুলি অ্যান্সার হবে। তবে 1√3 এবং 2 যেন থাকে, 1√2√3 যেন থাকে। জি, রুহুল ভাইয়ের আরাফাতের নাম দিয়ে ডিস্টেন্স বুঝাইছিলাম, তাই না? 20। একটি ত্রিভুজের কোণগুলোর উপর 2, 3, 4 কোণগুলোর মান কত বলেন? একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি। একদিকে যাবে 2 ভাগ, একদিকে যাবে 3 ভাগ, একদিকে যাবে 4 ভাগ, মানে 4 আর 3 7 আর 2 9 ভাগ হবে। তো 180-কে আমি যদি 9 ভাগ করি আমার 1 ভাগের মান হয় 20। 1 ভাগের মান কত? 20। তাহলে এখানে যাবে 2 ভাগ মানে 40, এখানে যাবে 4 ভাগ, 4 দুগুণে 80, এখানে যাবে 3 ভাগ, 3 20 60। ঠিক আছে, তাহলে 40, 60, 80। লাইভ স্টুডেন্ট কি কমে গেছে? কমে যাবারই কথা। ওই যে করাইছি না গোল্ডেন রেশিও করাতে গিয়ে, তাই না? অনেকের মাথার উপর দিয়ে গেছে। গোল্ডেন রেশিও থিওরিটা মনে রাখেন, a+b/a সমান a/b। সহজে বুঝাইছি কিলোমিটার এবং মাইল দিয়ে। এই ব্যাখ্যাটা আপনি কোথাও পাবেন না। আবার বুঝাইছি বড় মেঝো ছোট, বড় বাই মেঝো, মেঝো বাই ছোট। এই ব্যাখ্যাটা আপনি কোথাও পাবেন না। ইউটিউব, গুগল, সারা দুনিয়া সার্চ দেন, কোথাও পাবেন না। মনে রাখার সহজ সিস্টেম, ঠিক আছে? তবে গোল্ডেন রেশিওর ভিডিও আমি এর আগে পরে অনেক দেখছি, আপনাদের বোঝাতে এসে কয়েকদিন অনেকগুলো গোল্ডেন রেশিওর ভিডিও দেখছি, কোনো ভিডিওই আমাকে ভালোভাবে বুঝাইতে পারেনি। 70 কোণের সম্পূরক কোণ কত বলেন? অ্যান্সার দেন। 40, 60, 80, অনেক সুন্দর। আর 3 মিনিট ক্লাস হবে, ঠিক আছে? 70 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, সম্পূরক মানে 180। 70 থেকে 80 গেলে হয় এক, কত? 80, 90, 70, 80, 90, 20, তাই না? 90 20 110, মানে 70 যোগ 110 সমান 180। সম্পূরক কোণ মানে 180 ডিগ্রি। মাথা গরম করে দিছেন স্যার সবার। গোল্ডেন রেশিও আসলেই মাথা গরম করার বিষয়। আপনি দেখবেন গোল্ডেন রেশিও আপনি বুঝতে চান, ইউটিউব দেখে, ভিডিও দেখে আপনি বুঝতে পারবেন না, কেউ ভালোভাবে বুঝাইতে পারে নাই। ভালো লাগবে গোল্ডেন রেশিও যারা বুঝাইছে তারা অনেক সুন্দর ভিডিও তৈরি করছে, ভিডিও দেখতে ভালো লাগে, অনেক সুন্দর লাগে। কত সুন্দর সুন্দর করে বলতেছে এটার সাথে ওইটার মিল, ওইটার সাথে ওইটার মিল। 20 মিনিটের ভিডিও দেখছেন, খুব ভালো লাগছে, পুরোটা দেখছেন। আমি যদি আপনাকে বলি যে এই 20 মিনিট দেখার পরে গোল্ডেন রেশিও কি ব্যাখ্যা করেন, তো আপনি ব্যাখ্যা করতে পারবেন না। গোল্ডেন রেশিওর মূল যে থিওরি a+b/a সমান a/b, এটা আপনি ব্যাখ্যা করতে পারবেন না। একবার অশিক্ষিত মূর্খ বা একটু শিক্ষিত গ্রামের জ্ঞানী মানুষ, একটু জ্ঞানী মানুষ
ও যখন 20 মিনিটের গোল্ডেন রেশিওর ভিডিওটা দেখছে ওর ভালো লাগছে খুব। সম্ভবত জগন্নাথ ইউনিভার্সিটি একটা ভাই আছে, ওনার সম্ভবত 18 মিনিটের একটা ভিডিও আছে, গোল্ডেন রেশিও ব্যাখ্যা করছে। কি জানো, জগন্নাথ ইউনিভার্সিটির আমাদের ভার্সিটির ছোট ভাই, মানে ভিডিওর ভিতরে অনেক কিছু জুড়ে দিছে, ভিডিওটা ভালো লাগছে, কিন্তু গোল্ডেন রেশিওটা কি এটা সাধারণ মানুষ বুঝে নাই, বুঝবে না, আমাদেরই মাথার উপর দিয়ে যায়। চতুর্ভুজের 4 কোণের উপর 1 2 3 1 2 2 3 হলে বৃহত্তম কোণের মান কত, বলে অ্যান্সার দেন। চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কত? চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এই 360 ডিগ্রিকে আমি 3 2 3 আর 2 5 6 7 8 ভাগ করব। বৃহত্তম ভাগে যাবে 3 ভাগ। 360 কে মোট 8 ভাগ করব, বৃহত্তম ভাগে যাবে 3 ভাগ, 135। একটি আয়তক্ষেত্রে দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য 9 এবং 12 সেন্টিমিটার, অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়ত আঁকা সম্ভব? একটা আয়তক্ষেত্র আছে যার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এটা যদি 12 হয়, এটা হচ্ছে 9। এটা একটা আয়তক্ষেত্র, এটা দৈর্ঘ্য 12 9 12 9। বলছে অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়ত সম্ভব? অন্তর্ভুক্ত কোণ কত হলে আয়তক্ষেত্র আঁকা সম্ভব? এটা বেঁকে গেছে, এটাকে টাইনে সোজা করেন, এইরকম করেন, টাইনে সোজা করেন, এটা 90 ডিগ্রি বানান, তাহলে এটা আয়তক্ষেত্র হয়ে যাবে। আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি। দুইটা বাহু দেওয়া আছে, একটা বাহু হচ্ছে 12 আর একটা বাহু হচ্ছে 9। সেই 9টা আপনি যদি খাড়াখাড়ি প্লেস করেন তাহলে সমকোণ হয়, তাহলে আয়তক্ষেত্র হয়। কিন্তু যে বাহুটার দৈর্ঘ্য 9 সেটা যদি আপনি বাঁকা করে প্লেস করেন, এটা হচ্ছে 9 এটা হচ্ছে 12, যদি বাঁকা করে প্লেস করেন তাহলে এটা আয়ত হবে না, এটা সামান্তরিক হয়ে যাবে। আপনাকে আয়ত আঁকতে বলছে, মানে কোণগুলো সমকোণ হবে। 15তম সহকারী শিক্ষক, স্কুল নিবন্ধন 2019, তার মানে অ্যান্সার হবে 90। 90 গুণ 4, রুহুল ভাই কোনটা অ্যান্সার দিয়েছেন? এ ও বি কোণ পরস্পর পূরক এবং কোণ দৈর্ঘ্য অনুপাত 3:2 হলে এই কোণের মান হবে। এটা এই অঙ্কটাই শেষ আজকে, ঠিক আছে? কারণ আমার হাতে গণিত আছে প্রায় 50টা, বাকিগুলো কালকে করাবো। কি বলছে বলেন? এ ও বি পরস্পর পূরক, পূরক মানে হচ্ছে a প্লাস বি সমান 90। কোণ দ্বয়ের অনুপাত, এই দুইটা কোণের অনুপাত হচ্ছে 3:2। এই 90-কে 3:2 আকারে ভাগ করেন, 90-কে 3:2 তে ভাগ করেন, মানে 3 আর 2 5 ভাগ করেন, 5 18 90। এখানে 3 18 54, 18 দুগুণী 36। 90-কে 3:2 অনুপাতে ভাগ করছি, মানে 3 ভাগ আর 2 ভাগ, মোট হচ্ছে 5 ভাগ। 90-কে 5 ভাগ করলে 1 ভাগ হয় 18, তাহলে এখানে যাবে 3 ভাগ, এখানে যাবে 3 ভাগ মানে 54, এখানে যাবে 2 ভাগ মানে 18 দুগুণী 36। 90-কে 3:2 আকারে ভাগ করলে 54 এবং 36 হয়। এর মান কত? হয়ে গেছে তো অ্যান্সার। এর মান হচ্ছে, এ কিন্তু বড় 3 মানে 54। 2490 কি? সাবি হারিমি অ্যান্সার দিয়েছেন। হ্যাঁ ঠিক আছে, জুই। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত শেষ। গোল্ডেন রেশিও দেখাতে না গেলে আরো হয়তো 10টা 15টা গণিত দেখাতে পারতাম আজকে, ঠিক আছে? গোল্ডেন রেশিও দরকার নেই, তবে গোল্ডেন রেশিও যতটুকুন বুঝছেন আশা করি যে আপনি এইটুকুনতেই আপনার জীবনে প্রাইমারি নিবন্ধন বলেন, বিশেষ প্রিলিমিনারি বলেন, যতটুকুন বুঝছেন এতেই আপনার সারা জীবন চলে যাবে, এর বেশি আর বোঝা লাগবে না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত থাক। আমাদের হাতে গণিত আছে মোট হচ্ছে কয়টা? 48টা হয়ে গেল। মোট গণিত ছিল আমাদের 48টা, আজকে আমরা করলাম হলো কয়টা? সম্ভবত 28টা করলাম, তাই না? আরো 20টা আছে, দেখি আগামী ক্লাসে দেখাবো, ঠিক আছে? তো আজকে ভালো থাকেন। যে 28টা গণিত করছে SW দিয়েন, ক্লাস যদি ভালো লাগে একটু রিভিউ দিয়েন, আগে জব পরে সব একটা কমেন্ট দিতে দিতে চলে যান। তানভীর, রুহুল ভাই, তাবা, সাবি হারিমি, তবে আমি বুঝেছি সর্বশেষে গিয়ে আমি গোল্ডেন রেশিও খুব ভালোভাবে বুঝেছি।
অনেক মানুষই গোল্ডেন রেশিও খুব কম মানুষই বোঝে। যারা বোঝে তারা নিজেরাও জানে না যে তারা নিজেরাও বোঝে না। অনেকেই মনে করছে যে আমি গোল্ডেন রেশিও বুঝি, কিন্তু আসলে সে নিজেও গোল্ডেন রেশিও বোঝে না।